প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ম্যাথ ক্লাস নিয়ে। আজকে বিন্যাস সমাবেশের ক্লাস নাম্বার 2 হবে। ক্লাস নাম্বার 1-এ আমরা বিন্যাসের রিটেন পার্ট এবং এমসিকিউ পার্ট শেষ করেছিলাম। আজকে ক্লাস নাম্বার 2, আজকে ক্লাস নাম্বার 2-তে আমরা সমাবেশ শুরু করব। সবাই খাতা কলম বের করো এবং শীটের মধ্যে সমাবেশ টপিকসটা বের করো। শীটের মধ্যে সমাবেশ টপিকসটা বের করো। আজকে আমরা সমাবেশ শুরু করব। তোমরা লাস্ট ক্লাসে দেখছো বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক। বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক NPR ইকুয়াল NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল, তাই তো? সমাবেশ হলো কম্বিনেশন, এটাকে আমরা NCR লিখি, তাই তো? আর বিন্যাস হলো পারমুটেশন, NPR দ্বারা প্রকাশ করি। এখন এই যে NCR এর ক্যালকুলেশন তুমি কেমনে করো? উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচে একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচে একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচে একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচে একটা ফ্যাক্টোরিয়াল। যেমন 8C3, উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচে একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচে একটা ফ্যাক্টোরিয়াল। কারণ 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 8, 7, 6, 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানে এক কম কম দিয়ে যত পর্যন্ত লেখা প্রয়োজন লিখি, একটা ফ্যাক্টোরিয়াল দিই। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কাটা, 6 এবং 6 কাটা 56। তাহলে NCR এর ক্যালকুলেশন তুমি কেমনে করো? উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এখন এই NCR এর ক্যালকুলেশন আরেকভাবে করা যায়, সেটা হলো n মাথায় যেটা আছে সেটা লিখবা n, n-1, n-2, এরকম n-r-1 পর্যন্ত বাই r ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাও যদি আমরা এইভাবে লিখি, খেয়াল করো 8C3 মাথায় কি লেখা আছে? 8, এক কম, যে এক কম, এক কম, কত লেখা? 3। কত লেখা? 3, 3 বার, একবার, দুইবার, 3 বার, 3 ফ্যাক্টোরিয়াল। কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে তো 6 কাটা 56। তারপরে মাথায় যা আছে তুমি তা লিখবা, পরে এক কম, এক কম, কয়বার? 3 বার। যদি আমি আরেকটা এক্সাম্পল দিতাম এইভাবে 10C2, মাথায় কি লেখা? 10, এক কমলে 9, কয়বার? 2 বার, একবার, দুইবার, 2 বার, তাই 2 ফ্যাক্টোরিয়াল 45। তাহলে মাথায় যা লেখা আছে লিখবা, এরপর এক কম, এক কম, এক কম দিয়ে লেখা থাকবা, ঠিক আছে? NCR এর ক্যালকুলেশনটা তোমরা দেখলা। একটা প্রমাণ, এটা পরীক্ষা, লিখিত পরীক্ষা আসতে পারে। প্রমাণ করো NCR-1 ইকুয়াল n+1 CR। এই প্রমাণটা আমি কিন্তু তোমাদের যে শীটটা দিছি, শীটের মধ্যে কিন্তু এই প্রমাণটা লিখি নাই, তোমরা প্রমাণটা খাতায় লিখে ফেলবা। এই প্রমাণটা লিখিত পরীক্ষায় আসতে পারে। NCR-1। NCR এর ক্যালকুলেশন তুমি কেমনে করো? উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচে একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচে একটা ফ্যাক্টোরিয়াল।
উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাই তো? এখন n ফ্যাক্টোরিয়াল। বাচ্চারা তোমরা গত ক্লাসে দেখছো যে r ফ্যাক্টোরিয়াল মানে কি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল তুমি যদি ভাঙতে চাও, এই ফ্যাক্টোরিয়ালটা তুমি ভাঙতে চাও তো যা আছে তুমি তা লিখবা, এর থেকে এক কম, এর থেকে এক কমলে কত হয় r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা এইভাবে রাখলা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এখানে n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তুমি মনে করো এটাকে ভাঙতে চাও, যদি ভাঙতে চাও তুমি কেমনে লিখবা, যা আছে তুমি তা লিখবা, যা আছে তা লিখবা, এর থেকে এক কম, তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত থাকবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে যা আছে তা লিখবা, এর থেকে এক কম, তাহলে এক বিয়োগ করলে এই 1 বাদ। এখন n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে যায়। কমন নিলে এখানে থাকে কি 1 বাই r, এখানে থাকে কি 1 বাই n মাইনাস r প্লাস 1। তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল কমন নিলাম, থাকলো 1 বাই r। এখন n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, কত হয় r n মাইনাস r প্লাস 1, থাকলো কত n মাইনাস r প্লাস 1 প্লাস r, এই দুটো যোগ করলাম, যোগ করলে তুমি কি পাইলা, এদিকে তো n ফ্যাক্টোরিয়াল ছিলই, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, r এবং r কাটা, লবের মধ্যে কি থাকলো n প্লাস 1, হরের মধ্যে কি থাকলো r n মাইনাস r প্লাস 1, এগুলো তুমি একসাথে লেখলা। খেয়াল করো বাচ্চারা, এখন তুমি কিন্তু জানো যে n প্লাস, আমি লিখি যে r ফ্যাক্টোরিয়াল মানে কি r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কি n প্লাস 1, এর থেকে এক কম, এক কমলে কত হয় n ফ্যাক্টোরিয়াল। তারপরে তোমার n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সমান তুমি কি লিখতে পারো, যা আছে তা এর থেকে এক কম, এক কমলে কত থাকে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে বাচ্চারা খেয়াল করো তো, হরে কি আছে n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল, দাও তো যে n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল সমান কত n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এই যে লাইনটা n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল সমান কত n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল সমান কত n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার তুমি খেয়াল করো এই যে r মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, r মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান কত r ফ্যাক্টোরিয়াল। আবার তুমি এখানে খেয়াল করো n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান এইটা, তাহলে যে n মাইনাস r প্লাস 1 সমান কত n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে যে এই দুইটা গুণ করে কি হয়ে গেছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এই দুইটা গুণ করে কি হয়ে গেছে r ফ্যাক্টোরিয়াল, এই দুইটা গুণ করে কি হয়ে গেছে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তোমার যদি এই হিসাব মনে না থাকে তাহলে যে এই পাশে যেগুলো আছে প্রত্যেকটার সাথে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা, যেমন এর সাথে একটা ফ্যাক্টোরিয়াল, এর সাথে ফ্যাক্টোরিয়াল, এর সাথে ফ্যাক্টোরিয়াল। তো এই ক্যালকুলেশন তোমার মাথায় না থাকে তাহলে কি করবো, এই পাশে যেগুলো আছে এর সাথে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা, এর সাথে একটা ফ্যাক্টোরিয়াল, এর সাথে একটা ফ্যাক্টোরিয়াল, এর সাথে একটা ফ্যাক্টোরিয়াল। এখন
n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, n প্লাস ওয়ানটাকে আগে লিখলাম আরটাকে পরে লিখলাম ফ্যাক্টোরিয়াল, যে n প্লাস ওয়ানটাকে আগে লিখলাম আরটাকে পরে লিখলাম সমান কত n প্লাস ওয়ান সি আর। বাচ্চারা খেয়াল করো তো এনসিআর 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 এর ক্যালকুলেশন তুমি কেমনে করো? এনসিআর এর ক্যালকুলেশন তুমি কেমনে করো? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখো উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তোমরা এটা সব তোমরা এটা লিখতেই পারি এনসিআর এর ক্যালকুলেশন। রাইট হ্যান্ড সাইড। এই প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এখন দেখো আমরা সম্পূরক সমাবেশে, সম্পূরক সমাবেশ। আশা করি তুমি এই প্রমাণটা বুঝে ফেলছো। সম্পূরক সমাবেশ। এনসিআর সম্পূরক সমাবেশ, সেক্ষেত্রে এনসিআর আর এনসি এন মাইনাস আর সমান। এনসিআর আর এনসি এন মাইনাস আর কি সমান। তুমি একটু ক্যালকুলেশন দেখতেও পারো। মনে করো 8C3, 8C3 সমান কত? 8C 8 মাইনাস 3। সম্পূরক সমাবেশ তো এটাই যে এনসিআর এনসিআর সমান কত? এনসি এন মাইনাস আর সমান বলছি এনসিআর আর কি বলছি এনসি এন মাইনাস আর কি সমান। তাহলে বাচ্চারা এনসিআর সম্পূরক সমাবেশ ক্ষেত্রে কি বলছি? এনসিআর আর এনসি এন মাইনাস আর কি সমান। তাহলে তুমি খেয়াল করো এখানে কত হয়? 8C3, এখানে কত হয়? 8C5। এটাকে তুমি যদি ভাঙো ক্যালকুলেশন করো কত হয়? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তুমি যদি এখানে ক্যালকুলেশন করো কি হয়? উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। খেয়াল করে দাও তো এই পাশ আর এই পাশ কিন্তু সমান। তো সম্পূরক সমাবেশের ক্ষেত্রে এনসিআর আর এনসি এন মাইনাস আর কি সমান। আর এই ক্ষেত্রে সম্পূরক সমাবেশ, সেখানে তুমি যদি এন এর মান বের করতে চাও, সম্পূরক সমাবেশ যদি সম্পূরক সমাবেশ করা থাকে, যদি এন এর মান বের করতে চাও, হর দুটো তুমি সমান লিখবা। হর দুটো কি লিখবে তুমি? সমান। তাহলে এন এর মান বের করতে পারো। সম্পূরক সমাবেশ যদি করা থাকে, তুমি যদি এন এর মানটা বের করতে চাও, তাহলে এই নিচে যে দুটো দেওয়া আছে এই দুটো কি লিখবা? সমান লিখবা। তাহলে হরের মানটা বেরিয়ে পড়বে, সরি এন এর মানটা বেরিয়ে পড়বে। যদি সম্পূরক সমাবেশ করা থাকে, তাহলে তুমি যদি এন এর মানটা বের করতে চাও, এই আর দুটা নিচে যে আর দুইটা সমান লিখবা, তাহলে এন এর মানটা বেরিয়ে পড়বে। এটা ক্যালকুলেশন না করলে তুমি বুঝবা না। সবাই শীট বের করো, শীটের রিটেন পার্ট বের করো। রিটেন পার্ট সমাবেশের বিন্যাস তো গত ক্লাসে আমি শেষ করছিলাম। সমাবেশের রিটেন পার্ট বের করো। একের 1 নাম্বার কোয়েশ্চেনটা তুমি পড়ো, শীটের মধ্যে প্রশ্নটা দেখো। বলছে NC5 NC7 হলে NC11 হোয়াট? NC11 হোয়াট? এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুব প্রিয় অঙ্ক। যেগুলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুব প্রিয় অঙ্ক। তো বাচ্চারা তুমি লেফট হ্যান্ড সাইডটা ঠিক রাখলা, আর রাইট হ্যান্ড সাইডটা যদি তুমি সম্পর্ক করো, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো। এনসিআর আর এনসি এন মাইনাস আর কি সমান? এই যে সম্পর্ক সমাবেশের ক্ষেত্রে এনসিআর আর এনসি এন মাইনাস আর কি সমান। তাহলে বাচ্চারা যে এনসিআর খেয়াল করো, এনসিআর
আর এন সি এন মাইনাস আর কি সমান, তাহলে আমরা এই জায়গায় এটা লিখতে পারি সম্পূরক সহগের সূত্র অনুসারে। আর এই ক্ষেত্রে যদি এন এর মানটা বের করতে চাও তাহলে এই আর দুইটা সমান লিখবা। কত এটা 5, এটা কত এন মাইনাস 7, এন কত হয়ে গেছে 12। অনেক সময় এমসিকিউ এ এই এন এর মানটাই চায়, কিন্তু তোমাকে যে অঙ্কটা বের করতে বলছে এটা কার মান বের করতে বলছে NC11, NC11 তুমি এন এর মানটা কত পাইছো 12, 12C11, 12C11। তাহলে তুমি যদি করো উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা কত হয় 1 ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল মানে কি 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল কাটা, আনসার কত হয়ে গেল 12। তাহলে বাচ্চারা NC11 এন সমান কত 12, 12C11, NC আর ক্যালকুলেশন তুমি কেমনে করো উপরেরটা ফ্যাক্টোরিয়াল নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল যে কথা 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল এক কথাই কাটা। তাহলে বাচ্চারা তুমি প্রথম এই যে তুমি ইচ্ছা করলে কিন্তু এই রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডটা সম্পর্ক করতে পারতো, ইচ্ছা তোমার যে কোনো এক পাশ সম্পর্ক করবা, তুমি এটাকে কি করলা সম্পর্ক করলা এনসি আর এনসি এন মাইনাস আর সমান, সম্পর্ক করা থাকলে এন এর মানটা তুমি যদি বের করতে চাও তাহলে এই আর দুইটা কি লাগবে সমান, তাহলে এন এর মানটা বেরিয়ে পড়বে। তাহলে আমরা আরো একটা অঙ্ক দেখি। এই সূত্রের তো প্রমাণ দেখছো তুমি, এই সূত্রে কিন্তু অঙ্ক আসতে পারে, এই সূত্রে কিন্তু অঙ্ক আসতে পারে। কিভাবে অঙ্ক আসতে পারে সবাই রিটেন পার্টের 2 নম্বর অঙ্কটা দেখো, একের 2 নম্বর অঙ্কটা দেখো, লেফট হ্যান্ড সাইড, একের 2 নম্বর লেফট হ্যান্ড সাইড 8C8, 8C7, 9C7, 10C7, তাই তো? আচ্ছা, এখন বাচ্চারা খেয়াল করো এই যে এই অংশটুকু NCR, NCR আর কত 8, n কত 8, NCR প্লাস NCR মাইনাস 1, তাহলে NCR আর কত 8, আর মাইনাস 1 কত হবে 7। তাহলে এই অংশটুকুর মধ্যে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি NCR প্লাস NCR মাইনাস 1 সমান কত n প্লাস 1, তাহলে n কত 8, n প্লাস 1 কত হবে 9, CR আর কত 8। আমি জানি তোমরা বুঝতে পারো নাই, খেয়াল করো বাচ্চারা, আবার খেয়াল করো, আমি সেম কাজটাই করবো। NCR এই যে NCR আর কত 8, NC প্লাস NCR মাইনাস 1, আর কত এটা 8, আর মাইনাস 1 কত হবে 7। তাহলে এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় এই জায়গার মধ্যে যে NCR প্লাস NCR মাইনাস 1, এই দুটো যোগ করলে কত হয় n প্লাস 1 CR, তাহলে এই দুটো যোগ করলে কত হবে n প্লাস 1, তাহলে এটা 9 প্লাস 1 কত হবে 10 CR, আর কত 8। আমি জানি তুমি এইবারও বুঝতে পারো নাই, খেয়াল করো বাচ্চারা, এই সেম সূত্র NCR NCR প্লাস NCR মাইনাস 1 প্লাস NCR মাইনাস 1, আর যদি 8 হয় আর মাইনাস 1 কত হবে 7, তাহলে এই দুটো যোগ করলে কি হয় n প্লাস 1 CR, তাহলে এই দুটো যদি যোগ করে কত হবে n প্লাস 1, তাহলে n কত 10, 10 প্লাস 1 কত হয় 11 CR, আর কত 8, রাইট হ্যান্ড সাইড। একের 3 নাম্বার কোশ্চেনটা দেখবা, একের 3,
NC8 NC2 উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচে একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, 2/5। উপর একটা ফ্যাক্টোরিয়াল, নিচের একটা ফ্যাক্টোরিয়াল, উপরের একটা মাইনাস, নিচের একটা ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে n ফ্যাক্টোরিয়াল কাটা 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, n-2 ফ্যাক্টোরিয়ালকে আমি ভাঙতে চাই। এটাকে যদি ভাঙতে চাও যা আছে তা লিখবা, এর থেকে 1 কম, এর থেকে 1 কম, মানে যা আছে তা লিখবা, এর থেকে 1 কম 1 কম 1 কম লেখা লাস্টে যতক্ষণ পর্যন্ত লেখা প্রয়োজন ততক্ষণ পর্যন্ত লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। যা আছে মনে করো এইরকম 5 ফ্যাক্টোরিয়াল, তুমি এটাকে ইচ্ছা করলে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, সরি 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। আবার তোমার যদি মন চায় এই 4 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আবার তোমার যদি মন চায় এই 3 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারো 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। মানে যা আছে তা লিখবা, এর থেকে 1 কম 1 কম 1 কম তোমার যত পর্যন্ত লেখা প্রয়োজন তত পর্যন্ত লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। তাহলে আমার এই যে এইটাকে কি করলাম n-2 ফ্যাক্টোরিয়াল, n-2 রাখলাম, রেখে এর থেকে 1 কম, এর থেকে 1 কম 4 পর্যন্ত লেখা প্রয়োজন লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম 2/5। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 24, n-4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই n-4 ফ্যাক্টোরিয়াল n-4 ফ্যাক্টোরিয়াল কাটা কত হয় তোমার 2 দিয়ে কাটলে কত হয় 12, 60 কত হয় 2, n-2 n-3। এই যোগ বিয়োগটা নিজে নিজে করবা, তো মিডল টার্ম আসবে, মিডল টার্ম করলে কার মান বের হবে n এর মান, যোগ বিয়োগ না পারলে আমার শীট দেখবা। ওকে, এখন আমি 4 নাম্বারটাতে যাব, 1-এর 4। 1-এর 4 নাম্বার, একের 4 নাম্বার তুমি দেখো, আমরা জানি বিন্যাস এবং সমাবেশ এমন সম্পর্ক NPR ইকুয়াল NCR ইন্টু R ফ্যাক্টোরিয়াল। সবাই প্রশ্ন দেখো, NPR এর মান দেয়া আছে, NCR এর মান দেয়া আছে, কত হয়ে গেল 2। 2 মানে কি 2 যে কথা 2 ফ্যাক্টোরিয়াল তো এক কথাই, তাহলে তোমার R সমান কত হয়ে গেছে 2। MCQ আসলে অনেক সময় R পর্যন্ত বলে R এর মান কত, কিন্তু এই শীটের মধ্যে কার মান চাইছে n ও R এর মান, দুইটা মান চাইছে। এখন বাচ্চারা NPR সমান কত 240, NPR সমান কত আছে 240। তো NPR মানে কি উপর একটা ফ্যাক্টোরিয়াল, উপর একটা মাইনাস, নিচেরটা ফ্যাক্টোরিয়াল 240। তাহলে বাচ্চারা আর এর মান তুমি কত পাইছো 2, তো এই জায়গায় তুমি 2 লিখতে পারো, আর এর মান কত 2, আর এর মান 2, এই আর এর জায়গায় তুমি কি লিখতে পারো 2, একটা আমি বাড়তি লিখি n-2 ফ্যাক্টোরিয়াল 240। তাহলে বাচ্চা আমরা আর এর মান পাইছি 2, আর এর জায়গায় কি লিখলাম 2। তাহলে এই জায়গায় তুমি যদি ভাঙো n-1 n-2, n-2 ফ্যাক্টোরিয়াল 240, n-2 কাটা, কারণ যোগ বিয়োগ করলে এখান থেকে তো কার মান হবে n স্কয়ার মাইনাস n মাইনাস 240 ইকুয়াল 0। মিডল টার্ম আমরা করলে কার মান বের হবে n এর মান, প্রশ্নে n এর মানটাই চাইছে, r এর মান চাইছে আর n এর মান চাইছে। আশা করি বাকিটুকু তুমি পারবা, না পারলে আমার শীটের মধ্যে সলভ করা আছে, সলভ শীটটা দেখবা। তাহলে বাচ্চারা এই একের অঙ্কগুলা একটা প্রমাণ, এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো MCQতেও আসে, লিখিত পরীক্ষাতেও আসতে পারে। সবাই 2-এর 1 নাম্বার কোয়েশ্চেনটা করো, 2-এর 1।
বলছে যে 4 জন ভদ্র মহিলা সহ 10, সবাই প্রশ্ন পড়ো। তোমাকে গত ক্লাসে আমি সুন্দর করে বুঝাই দিছিলাম যে প্রশ্ন দেখে তুমি কেমনে বুঝবা যে তুমি কখন বিন্যাস করবা আর তুমি কখন সমাবেশ করবা। যদি প্রশ্ন বলে সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন, এগুলো হলো বিন্যাস। যদি প্রশ্ন বলে বাছাই, দল গঠন, কমিটি গঠন, এগুলো সমাবেশ। তাহলে দুয়ের যে 1 নম্বর অঙ্কটা সেটা কি দল গঠনের অঙ্ক, অবশ্যই সমাবেশ। আর দল গঠন অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে একটু বোঝাই। ধরো এখানে প্রশ্নে বলছে 4 জন মহিলা, 10 জনের মধ্যে 4 জন মহিলা, বাকি 6 জন কি হবে? পুরুষ। এই দল গঠন বা কমিটি গঠনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে মানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সেম ভাবে করবো। রিটেন পার্টে যেমনি করবো, এমসিকিউ পার্টে কিন্তু একইভাবে করবো, কারণ এগুলো শর্ট টেকনিক নাই। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর রিটেন পার্ট যখন বুঝাবো এমসিকিউ পার্ট সহ কিন্তু শেষ হয়ে যাবে, একটু খেয়াল করো। আমি কি বলছি, দল গঠন বা কমিটি গঠনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রথম দেখবা কয়জনের কমিটি, তারপর তুমি দেখবা শর্ত কি। তাহলে সবাই শীটের মধ্যে কুইশনটা পড়ো। কুইশন পড়ে দেখো তো এখানে কয়জনের কমিটি বলছে, বলছে 5 জনের কমিটি। তাহলে আমরা প্রথম খেয়াল করব কয়জনের কমিটি, তারপরে দেখবো শর্ত কি। তো প্রশ্নের মধ্যে বলছে 5 জনের কমিটি এবং শর্ত কি দিছে, প্রত্যেক কমিটিতে কমপক্ষে 1 জন মহিলা থাকতে হবে। প্রত্যেক কমিটিতে কমপক্ষে 1 জন মহিলা থাকতে হবে। তাহলে 5 জনের কমিটি, কমপক্ষে 1 জন মহিলা থাকতে হবে, আমি 1 জন মহিলা নিলাম। তো কয়জনের কমিটি? 5 জনের কমিটি, 1 জন মহিলা, 5 জনের কমিটি 1 জন হয়ে গেছে, বাকি আছে কয়জন? 4 জন। তো কমপক্ষে 1 জন, কমপক্ষে 1 জন মানে কি, এর থেকে কম হতে পারবে না কিন্তু এত বেশি হতে পারে। তাহলে আমি 2 জন মহিলা নেই, কয়জনের কমিটি? 5 জনের কমিটি, বাকি আছে কয়জন? 3 জন। যদি 3 জন মহিলা নেই, বাকি আছে কয়জন? 5 জনের কমিটি, বাকি আছে 2 জন। যদি আমি 4 জন মহিলা নিই, 5 জনের কমিটি, বাকি আছে কয়জন? 1 জন। 5 জন তো নেওয়া যাবে না, কারণ এখানে মহিলা আছে কয়জন? 4 জন। আমরা 5 জন কই পাবো? তাহলে বাচ্চারা যত এখানে 5 জনের কমিটি, কমপক্ষে 1 জন মহিলা আছে। এখানে 5 জনের কমিটি, কমপক্ষে 1 জন মহিলা আছে। 5 জনের কমিটি, কমপক্ষে 1 জন মহিলা আছে। তার মানে এখানে প্রত্যেকটাতেই 5 জনের কমিটি এবং প্রত্যেক কমিটিতে কমপক্ষে 1 জন মহিলা আছে। এখন খেয়াল করো, এই 4 জন থেকে তুমি নিশ্চয় কতজন? 1 জন। আচ্ছা, আরেকটা বিন্যাস, সমাবেশ আর সম্ভাবনা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে একটু প্রবলেম হয় কিছু কিছু স্টুডেন্টের, যে তুমি কখন গুণ করবা আর কখন যোগ করবা। মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত গুণ। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি? গুণ। আর তুমি কখন যোগ করবা, যে আনসার এইটা হইতে পারে, আবার আনসার এইটা হইতে পারে, আবার এইটা হইতে পারে, তখন কি করবা? যোগ। আর কি বললাম, যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গুণ চিহ্ন দিবা। তাহলে খেয়াল করো, এই 4 জন থেকে তুমি নিশ্চ কয়জন? 4 জন মহিলা থেকে নিশ্চ কয়জন? 1 জন। তোমাকে কয়জনের কমিটি করতে বলছি? 5 জনের কমিটি। এখানে কয়জন হয়েছে? 1 জন। তাহলে তো শর্ত শেষ হয় নাই, তাহলে গুণ চিহ্ন। এই 6 জন থেকে তুমি নিশ্চ কয়জন? 4 জন। 4 জন থেকে নিশ্চ কয়জন? 2 জন। তোমার 5 জনের কমিটি গেছে 2 জন, শর্ত কি শেষ? শর্ত তো শেষ না, তাহলে গুণ চিহ্ন। 6 জন থেকে নিশ্চ কতজন? 3 জন। 4 জন থেকে নিশ্চ কতজন? 3 জন। 6 জন থেকে নিশ্চ কতজন? 2 জন। 4 জন থেকে নিশ্চ কতজন? 4 জন। 6 জন থেকে নিশ্চ কতজন? 1 জন। তাহলে আনসার এইটা হইতে পারে, এইটা হইতে, কারণ এইটা 5 জনের কমিটি, এইটাও 5 জনের কমিটি, এইটাও 5 জনের কমিটি, এইটাও 5 জনের কমিটি। তাহলে আনসার এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে। এই সবগুলার যোগ হলো আনসার। আনসার এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইগুলোর যোগ হলো আনসার। আমি আরো একটা অঙ্ক দেখি, তাহলে তোমার হয়তো ক্লিয়ার হবে। বাচ্চারা আরো একটা অঙ্ক খেয়াল করো, 2 নাম্বার অঙ্কটা।
বলছে 6 জন অভিজ্ঞ বোলার সহ 14 জন খেলোয়াড়। তো 6 জন বলার, 14 জনের মধ্যে 6 জন বলার, তাহলে বাকি 8 জন অন্যান্য। অন্যান্য মানে কি? ব্যাটসম্যান, উইকেট কিপার, অলরাউন্ডার। তো 14 জনের মধ্যে 6 জন হলো বলার। 14 জন 6 জন বলার, তো 8 জন কি হবে? অন্যান্য। অন্যান্য মানে কি? ব্যাটসম্যান, উইকেট কিপার, অলরাউন্ডার, অন্যান্য হতে পারে। 14 জনের মধ্যে 6 জন বলার, বাকি আছে 8 জন, 8 জন অন্যান্য। আমরা বলছিলাম দল গঠন বা কমিটি গঠনের ক্ষেত্রে তুমি প্রথম খেয়াল করবা কয়জনের কমিটি। সবাই 2 নাম্বার কোশ্চেনটা পড়ো তো। কয়জনের কমিটি বলছে? 11 জনের। কয়জনের? এক প্রশ্ন ভালো করে পড়ো। তুমি প্রথম দেখবা কয়জনের কমিটি, তাহলে এখানে কয়জনের কমিটি বলছে? 11 জনের কমিটি। শর্ত কি দিছে? কমপক্ষে 5 জন অভিজ্ঞ বোলার থাকতে হবে। কমপক্ষে 5 জন অভিজ্ঞ বোলার থাকতে হবে। তাহলে প্রথম তুমি দেখবা কয়জনের কমিটি, এখানে 11 জনের কমিটি, এবং প্রত্যেক কমিটিতে কমপক্ষে কি থাকবে? 5 জন অভিজ্ঞ বোলার। তুমি 5 জন বোলার নিলা, কয়জনের কমিটি? 11 জনের। বাকি আছে কয়জন? 6 জন। তুমি কম পক্ষে বলছি, তার মানে এর চেয়ে কম হইতে পারবে না, এর চেয়ে বেশি হইতে পারবে। তুমি 6 জন নিলাম, বাকি আছে কয়জন? 5 জন। 7 জন তো নেওয়া যাবে না, কারণ বলার 6 জন, আমরা 7 জন কই পাবো? তার মানে এইটাই তোমার আনসার। তাহলে কম পক্ষে 5 জন বলার, তুমি 5 জন বলার নিস, 5 জন বলার। 11 জনের কমিটি, বাকি আছে কয়জন? 6 জন। তুমি যদি 6 জন নেও, বাকি আছে কয়জন? 5 জন। 7 জন তো নেওয়া যাবে না, কারণ 6 জন, 7 জন কই পাবা? তাহলে তুমি খেয়াল করে দেখো তো, আছে কয়জন? 6 জন। নিচো কয়জন? 5 জন। 11 জনের কমিটি, 5 জন গেছে, শর্ত শেষ হয় নাই, তাহলে গুণ চিহ্ন। 8 জন, আছে কয়জন? 6 জন। 6 জন, নিচো কয়জন? 6 জন। 8 জন, নিচো কয়জন? 5 জন। এই দুইটার যোগফলই হবে তোমার আনসার। আরো একটা অঙ্ক দেখো, 2 এর 3 নাম্বারটা। 2 এর 3 নাম্বারটা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। বলছে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভালো কথা। এর মধ্যে প্রথম পাঁচটি থেকে প্রথম পাঁচটি প্রশ্ন, তাই তো? পরবর্তী 7টি প্রশ্ন। বাচ্চারা মোট প্রশ্ন কয়টা? মোট প্রশ্ন 12টা। প্রশ্ন বলছে প্রথম পাঁচটি প্রশ্ন থেকে তা কি করতে হবে? 4টি প্রশ্ন বাছাই করতে হবে। আচ্ছা, এখন বাচ্চারা খেয়াল করো, তোমার মোট প্রশ্ন 12টা। প্রশ্ন বলছে প্রথম 5টি প্রশ্ন থেকে ঠিক 4টা। ঠিক 4টা মানে কি? 4টার বেশিও না, 4টার কম না, ঠিক কয়টা? 4টা। আর তুমি প্রশ্ন আনসার করবো কয়টা? প্রশ্ন আনসার করবো 6টা। প্রশ্নটা ভালো করে পড়ো। তোমাকে আনসার করতে বলছে কয়টা? 6টা প্রশ্নের উত্তর দিতে বলছে। তো তুমি প্রথম 5টি প্রশ্ন কি 4টা, তো তুমি আনসার করবো 6টা, বাকি আছে কয়টা? 2টা। এই পর্যন্ত, এটাই তোমার আনসার। তুমি এই প্রথম 5টি থেকে আনসার করবো কয়টা? 4টা। আর এখান থেকে আনসার করবো কয়টা? 2টা। এই যে মোট 6টা প্রশ্ন, এটাই তোমার আনসার। এখানে গুণ চিহ্ন, এখানে কি চিহ্ন? গুণ। কেন গুণ চিহ্ন? কারণ তুমি প্রশ্ন আনসার করবে কটা? 6টা, কিন্তু আনসার করছো কটা? 4টা। তোমার তো শর্ত শেষ হয় নাই, কারণ তোমাকে আমি আনসার করতে বলছি কয়টা? 6টা। তুমি আনসার করছো কটা? 4টা। তাহলে তোমার তো শর্ত শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কি হবে? গুণ চিহ্ন। তাহলে বাচ্চারা তুমি প্রশ্নটা আবারও করতে পারো। মোট প্রশ্ন 12টা। মোট প্রশ্ন কয়টা? 12টা। তার মধ্যে প্রথম 5টি প্রশ্ন থেকে তোমাকে আনসার করতে হবে 4টা। এখানে কিন্তু কম পক্ষে বলা নাই, বলছে ঠিক 4টা। মানে প্রথম 5টা প্রশ্ন থেকে তোমাকে 4টা প্রশ্নই আনসার করতে হবে। তো তুমি মোট আনসার করবে কয়টা? 6টা প্রশ্ন। প্রথম 5টা থেকে তুমি 4টা আনসার করো, তাহলে পরবর্তী 7টা থেকে আনসার করবে কয়টা? 2টা। 5টা থেকে 4টা, 7টা থেকে 2টা, এই যে 6টা। তাহলে এখানে গুণ চিহ্ন কেন হয়েছে? কারণ তোমাকে প্রশ্ন আনসার করতে আমি বলছি কয়টা? তোমাকে প্রশ্ন আনসার করতে বলছি আমি 6টা, তুমি এখানে আনসার করছো 4টা। শর্ত তো শেষ হয় নাই, যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গুণ চিহ্ন।
সবাই 2-এর 4 নাম্বার প্রশ্নটা বলো, 2-এর 4। দুইয়ের 4 নাম্বার প্রশ্নটা দেখো। দুইয়ের 4 নাম্বার, 9 জন লোক ভ্রমণে বেরিয়েছে। আচ্ছা, এখন সামনে যানবাহন আছে 2টা। প্রথম যানবাহন, এখানে প্রথম যানবাহনের ধারণ ক্ষমতা 7 জন। দ্বিতীয় যানবাহনের ধারণ ক্ষমতা 4 জন। এখন তোমরা কত উপায়ে ভ্রমণ করতে পারো? বাচ্চারা তুমি খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। মনে করো তোমার 9 জন বন্ধু পার্কে ঘুরতে গেছো। পার্কে যাই দেখলা একটা নদী আছে। এখন তোমরা চিন্তা করলা যে নদীর ওই পার থেকে ঘুরে আসবা, নদীর ওই পারে কি আছে দেখে আসি। আর তুমি দেখলা যে নদীর তীরে নৌকা আছে 2টা। নদীর তীরে নৌকা আছে 2টা। একজন নৌকার মাঝি বলল যে আমার নৌকাতে আমি 7 জনের বেশি নিতে পারবো না। আরেকজন নৌকার মাঝি বলল আমার নৌকাতে আমি 4 জনের বেশি নিতে পারবো না। তার মানে তোমরা তো 9 জন, তার মানে কি তোমার 9 জন তো এক নৌকায় উঠতে পারবে না। একজন মাঝি বলছে তার নৌকায় 7 জনের বেশি নিতে পারবে না, আরেকজন মাঝি বলছে তার নৌকায় 4 জনের বেশি নিতে পারবে না। তাহলে তোমরা কত উপায়ে ভ্রমণ করতে পারো, এটা হলো প্রশ্নটা। তাহলে তোমরা মনে করো এখানে এই 9 জন থেকে এখানে 7 জন আসলো। তাহলে 9 জন থেকে এই নৌকায় 7 জন উঠছে, বাকি আছে কয়জন? 2 জন এই নৌকায়। যদি এই নৌকায় 6 জন উঠতো, বাকি আছে কয়জন? 3 জন। কারণ 9 জন থেকে 6 জন এই নৌকায় উঠছে, বাকি আছে কয়জন? 3 জন। এই নৌকায় যদি 5 জন আসে, বাকি আছে কয়জন? 4 জন। যদি এই নৌকায় 4 জন আসতো, যদি এই নৌকায় 4 জন আসতো, এই নৌকায় কয়জন? 5 জন। কিন্তু এই নৌকায় তো 4 জনের বেশি নিতে পারবে না, এই নৌকায় তো 4 জনের বেশি নিতে পারবে না, এই কারণে এটা সম্ভব না। এখন এই যানবাহনের অঙ্কগুলোর ক্ষেত্রে, এই যানবাহনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটি যানবাহনের মান হিসাব করা যথেষ্ট। কি বললাম? এই যানবাহনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটি যানবাহনের মান হিসাব করা যথেষ্ট, যে কোনো একটা। হয় তোমার যদি মন চায় প্রথম যানবাহন হিসাব করবা তাহলে হবে, তোমার যদি মন চায় দ্বিতীয় যানবাহনটা হিসাব করবা তাহলে একই মান আসবে। এই যানবাহনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটি যানবাহনের মান হিসাব করা যথেষ্ট। তাহলে এটার এই 9 জন থেকে উঠছে কয়জন? 7 জন। 9 জন থেকে উঠছে কয়জন? 9 জন থেকে উঠছে কয়জন? 7 জন। বাকি 2 জন অবশ্যই ওই নৌকায়। 9 জন থেকে উঠছে কয়জন? 6 জন। বাকি 3 জন অবশ্যই ওই নৌকায়। 9 জন থেকে উঠছে কয়জন? 5 জন। বাকি 4 জন অবশ্যই ওই নৌকায়। এই যোগফলটাই তোমার আনসার। তোমার যদি মন চাইতো না এইটা যোগ করবো না, আমি এইটা করব, তাহলেও একই আনসার আসবে। তাহলে 9 জন থেকে, বাচ্চারা খেয়াল করো তো, 9 জন থেকে এখানে উঠছে কয়জন? 2 জন। বাকি 7 জন অবশ্যই ওই নৌকায়। 9 জন থেকে উঠছে কয়জন? 3 জন। বাকি 6 জন অবশ্যই ওই নৌকায়। 9 জন থেকে উঠছে কয়জন? 4 জন। বাকিগুলো অবশ্যই ওই নৌকায়। তো একই মান আসবে, যোগ বিয়োগ করলে এখানে যে মান আসবে এখানে একই মান আসবে, একই মান। মানে যানবাহনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটি যানবাহনের মান হিসাব করাই যথেষ্ট। তাহলে এই যানবাহনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোনো একটা হিসাব করবা। তাহলে এখানে এই যে 7 জন আসছে, কোন 7 জন? এই 9 জন থেকে 7 জন। 9 জন থেকে 7 জন, বাকি 2টা ওই নৌকায়। 9 জন থেকে 6 জন, বাকি 3টা ওই নৌকায়। আশা করি তুমি বুঝতে পারছো, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 2-এর অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। যদিও আমি এইরকম অঙ্ক এমসিকিউ পার্টে আরো অনেকগুলো করাবো, আগে রিটেন পার্টটা শেষ করি। বাচ্চারা এখন আমরা 3-এর 1 নাম্বার অঙ্কটা দেখব। 3-এর 1 নাম্বার, বলছে মাদারল্যান্ড শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ বাছাই করো। 3টি ব্যঞ্জনবর্ণ আর 2টি স্বরবর্ণ বাছাই করো। বাচ্চারা খেয়াল করো,
মনোযোগ দিয়ে শুনবা। একটা শব্দ থেকে তোমাকে যখন অক্ষর বাছাই করতে বলবে, কি বললাম, একটা শব্দ থেকে তোমাকে যখন অক্ষর বাছাই করতে বলবে তখন তুমি খেয়াল করবা এই শব্দটির মধ্যে একই বর্ণ একাধিকবার আছে কিনা। আমি আবার বলতেছি, একটা শব্দ থেকে তোমাকে যখন অক্ষর বাছাই করতে বলবে তখন তুমি খেয়াল করবা এই শব্দটির মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। যদি একই অক্ষর একাধিকবার না থাকে তাহলে অঙ্কটা একদম সহজ, আর যদি একই অক্ষর একাধিকবার থাকে তাহলেও সহজ, কিন্তু তখন স্টেপ বাই স্টেপ করতে হয়। তাহলে অঙ্কগুলো আমরা করতে করতে তোমাকে আমি বুঝাই দিব। তোমাকে আমি একটা বলি, শোনো। বললাম ইকুয়েশন শব্দটি থেকে তিনটি অক্ষর বাছাই করো। ইকুয়েশন শব্দটি থেকে তিনটি অক্ষর বাছাই করো। তাহলে এই কোয়েশনটা আমি লিখছি, এটা কিন্তু আমার এমসিকিউ পার্টে আছে। এই কোয়েশনটা আমি লিখছি, এটাও কিন্তু এমসিকিউ পার্টে আছে। মানে এখন যেগুলো পড়াবো প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ পার্টে আছে। এমসিকিউ পার্টে কিন্তু আমি বুঝাবো না, কারণ এগুলো কিন্তু শর্ট টেকনিক নাই। এখন যেভাবে পড়াবো এমসিকিউ পার্টে সেম ভাবেই করতে হবে। মনোযোগ দিয়ে শোনো। ইকুয়েশন শব্দটি থেকে তিনটি অক্ষর বাছাই কর। তোমাকে আমি কি বলছি, একটা শব্দ থেকে তুমি যখন অক্ষর বাছাই করবা তখন তুমি খেয়াল করবা এই শব্দটির মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। খেয়াল করো তো, ই একবার, কিউ একবার, ইউ একবার, কোনো অক্ষর একাধিকবার নাই। তার অঙ্কটা একদম সহজ। তখন করার নিয়ম হলো ইকুয়েশনে মোট বর্ণ আছে কয়টা? 8টা। তোমাকে বাছাই করতে বলছি কয়টা? 3টা। এটাই তোমার আনসার। মোট বর্ণ আছে কয়টা? 8টা। তুমি বাছাই করবা কয়টা? 3টা। এইটাই তোমার আনসার। তাহলে একটা শব্দ থেকে তোমাকে যখন আমি অক্ষর বাছাই করতে বলবো তুমি খেয়াল করবা এই শব্দটার মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। তুমি খেয়াল করে দেখো এই শব্দটার মধ্যে একই অক্ষর কিন্তু একাধিকবার নাই। তার মানে তোমার অঙ্কটা একদম সহজ। মোট অক্ষর আছে কয়টা? 8টা। বাছাই করবো কয়টা? 3টা। এইটাই তোমার আনসার। এখন এখানে আসো মাদারল্যান্ড। সবাই শীটের মধ্যে কোয়েশনটা সুন্দর করে পড়ো। রিটেন পার্ট 3-1 কোয়েশনটা সুন্দর করে পড়ো। রিটেন পার্টে প্রশ্নটা পড়ে নেব। এখন বাচ্চারা বলছে মাদারল্যান্ড শব্দটি থেকে 3টি ব্যঞ্জন বর্ণ আর 2টা স্বরবর্ণ বাছাই করো। তুমি খেয়াল করে দেখো এখানে এম একবার, ও একবার, টি একবার, কোনো অক্ষর কিন্তু একাধিকবার নাই। তার মানে এটাও সহজ অঙ্ক। এই মাদারল্যান্ডে ব্যঞ্জন বর্ণ আছে 7টা আর স্বরবর্ণ আছে 3টা। এই মাদারল্যান্ডের মধ্যে স্বরবর্ণ 1টা, 2টা, 3টা। স্বরবর্ণ আছে 3টা আর ব্যঞ্জন বর্ণ আছে 7টা। বাচ্চারা খেয়াল করো এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা। তুমি ব্যঞ্জন বর্ণ বাছাই করবা কয়টা? 3টা। আমি তোমাকে বলছিলাম যতক্ষণ পর্যন্ত শর্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গুণ। তুমি ব্যঞ্জন বর্ণ বাছাই করছো, স্বরবর্ণ তো এখনো বাছাই করো নাই, তার মানে শর্ত কিন্তু শেষ হয় নাই। যেহেতু শর্ত শেষ হয় নাই তাহলে গুণ চিহ্ন। এখন তুমি খেয়াল করো স্বরবর্ণ আছে কয়টা? 3টা। স্বরবর্ণ বাছাই করবা কয়টা? 2টা। এটাই তোমার আনসার। যোগ করলে যা আসবে এটাই তোমার আনসার। আর এই এনসি আর ক্যালকুলেশন কেমনে করতে হয় ক্লাসের প্রথমেই কিন্তু আমি বুঝাইছি। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা। বাছাই করবা কয়টা? 3টা। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। স্বরবর্ণ বাছাই করবা কয়টা? 2টা। সেম আরেকটা কোয়েশন যেটা আমার এমসিকিউ পার্টে আমি দিছি, সেম কোয়েশন। লগারিদম শব্দটি থেকে শব্দটি থেকে 3টি ব্যঞ্জন ও 2টি স্বরবর্ণ বাছাই করো। তাহলে বাছাই কি বলছে? বাছাই মানে কিন্তু সমাবেশ, কম্বিনেশন। এই লগারিদমে ব্যঞ্জন বর্ণ আছে 7টা,
স্বরবর্ণ আছে 3টা, মানে একই অঙ্ক, শুধু শব্দটা চেঞ্জ। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা। ব্যঞ্জন বর্ণ বাছাই করবা কয়টা? 3টা। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। স্বরবর্ণ বাছাই করবা কয়টা? 2টা। এটাই তোমার আনসার। যেহেতু বাছাই বলছে, বাছাই মানে কি? সমাবেশ, কম্বিনেশন করতে হবে, তাই তো? তাহলে আমার 3-এর 1 নম্বর অঙ্ক শেষ, পাশাপাশি এই 2টা অঙ্ক শেষ। এই 2টা অঙ্কই কিন্তু এমসিকিউ পার্টে আছে। তার মানে এমসিকিউ পার্টের সময় কিন্তু আমি এই 2টা অঙ্ক বুঝাবো না। তাহলে একটা শব্দ থেকে তোমাকে যখন অক্ষর অক্ষর বাছাই করতে বলবে, তুমি প্রথম খেয়াল করবা এই শব্দটার মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। একটা শব্দ থেকে তোমাকে যখন অক্ষর বাছাই করতে বলবে, তুমি প্রথম খেয়াল করবা এই শব্দটার মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। যদি একই অক্ষর একাধিকবার না থাকে, তাহলে অঙ্কটা একদম সহজ হয়। তখন তুমি দেখবা আছে কয়টা আর বাছাই করবা কয়টা। আর যদি একই অক্ষর একাধিকবার থাকে, তাহলে আমরা কিভাবে করবো একটু দেখি। বললাম স্কুল, বললাম স্কুল শব্দটি থেকে, স্কুল শব্দটি থেকে 3টি অক্ষর বাছাই করো। এই কোশ্চেনটাও কিন্তু আমার এমসিকিউ পার্টে আছে। আমি বললাম স্কুল শব্দটি থেকে 3টি অক্ষর বাছাই করো। এখন দাও তো, একটা শব্দ থেকে তুমি যখন অক্ষর বাছাই করবা, কি খেয়াল করবা? এই শব্দটির মধ্যে একই বর্ণ একাধিকবার আছে কিনা। দেখো ও আছে 2বার, তার মানে একই বর্ণ একাধিকবার আছে। তখন তুমি কিভাবে করবা? তখন করার নিয়মটা হলো বাচ্চারা, এই যে এখন যে আমি অঙ্কটা বুঝাবো, এটা এমন প্রথমবার এই অঙ্কটা বোঝানোর সময় তুমি নাও বুঝতে পারো, উদ্বিগ্ন হবে না। আমি এরকম যখন 2টা বা 3টা অঙ্ক বুঝাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি তোমাকে বললাম এই স্কুল শব্দটি থেকে তুমি 3টে অক্ষর বাছাই করো। একটা শব্দ থেকে তুমি যখন অক্ষর বাছাই করবা, তখন তুমি খেয়াল করবা এই শব্দটির মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। এটা একই অক্ষর একাধিকবার আছে, তার মানে একটু ভিন্নভাবে করতে হবে। তখন করার নিয়মটা হলো, তোমার কয়টা অক্ষর বাছাই করতে বলছি? 3টা অক্ষর। তুমি বললা যে এখানে 2টা ও আছে, তুমি বললা যে আমি 2টা ও নিব, 2টা ও নিবা, আরেকটা যে কোনো। তুমি বললা 2টা ও নিবা, আরেকটা যে কোনো। আচ্ছা, তাহলে তুমি তুমি শুধুমাত্র খেয়াল করবা নিঃস্ব কয়টা আর খালি ঘর ফিল আপ করছে কয়টা। শুধুমাত্র কি খেয়াল করবা? নিঃস্ব কয়টা আর খালি ঘর ফিল আপ করছে কয়টা। তাহলে এখানে ও নিঃস্ব কয়টা? ও নিঃস্ব কয়টা? 2টা। ও খালি ঘর ফিল আপ করছে কয়টা? 2টা। আমি কি বলছি তোমাকে, কি খেয়াল করতে বলছি? যে তুমি নিছো কয়টা আর খালি ঘর ফিল আপ করছো কয়টা। তো ও নিছো কয়টা? 2টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা? 2টা। এখানে ও ছাড়া অক্ষর আছে কয়টা? 4টা। 1 2 3 4। ও ছাড়া অক্ষর আছে কয়টা? 4টা। বাকি চারটা অক্ষর খালি ঘর ফিল আপ করবে কয়টা? একটা। তাহলে তুমি ও নিছো কয়টা? 2টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা? 2টা। ও ছাড়া অক্ষর আছে কয়টা? 4টা। ওই 4টা অক্ষর খালি ঘর ফিল আপ করবে কয়টা? একটা। তুমি বললে না ভাইয়া আমি 2টা ও নিব না, 2টা ও নিব না, একটা ও নিব। 2টা ও নিব না, একটা ও নিবা। একটা মানেই যখনই একটা, তখনই সবগুলা ভিন্ন। যখনই একটা, তখনই কি সবগুলাই ভিন্ন। মানে কি, তুমি এস নিলা, সি নিলা, ও নিলা, 3টা অক্ষর নেওয়া হয়েছে। তাহলে ও একটা। বিষয়টা এমন হতে পারতো এস নিছো, সি নিছো, এইচ নিছো, ও নিছো না, এটাও হইতে পারে। কি বলছি বুঝতে পারছো? তার মানে ও একটা নেবে। একটা মানে কি সবগুলা ভিন্ন। সবগুলা ভিন্ন মানে কি ও থাকতে পারে, আবার ও কি নাও থাকতে পারে। তাহলে এখানে স্কুল শব্দটির মধ্যে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। স্কুল শব্দটিতে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা? 5টা। এই 5টা অক্ষর খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? 3টা। এই 5টা অক্ষর খালি ঘর ফিল আপ করতেছে কয়টা? 3টা। আনসার এইটা হইতে পারে, এইটা হইতে পারে। যোগফলটা হলো আনসার। আমি জানি অনেকেই ভালো বুঝতে পারো নাই, এই কারণে আমি এখন আরো একটা এক্সাম্পল দিব। সবাই রিটেন পার্টের, আমার শীটের রিটেন পার্টের
3-এর 3 নাম্বার কোশ্চেনটা পড়বা, রিজন পার্টের 3-এর 3 নাম্বার কোশ্চেনটা পড়বা, থিসিস। থিসিস আমি বললাম এই থিসিস শব্দটি থেকে 4টি অক্ষর, থিসিস শব্দটি থেকে 4টি অক্ষর বাছাই করো। থিসিস শব্দটি থেকে 4টি অক্ষর বাছাই করো। তোমাকে প্রথমে বলছি একটা শব্দ থেকে তোমাকে যখন আমি অক্ষর বাছাই করতে বলবো, একটা শব্দ থেকে তোমাকে যখন একটি অক্ষর বাছাই করতে বলবো, তুমি প্রথম খেয়াল করবা এই শব্দটার মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। যদি একই অক্ষর একাধিকবার না থাকে তাহলে একদম সহজ, তখন তুমি দেখবা আছে কয়টা আর নিচো কয়টা, তাহলে শেষ। যেমন একটু আগে ইকুয়েশন করছো, লগারিদম করছো, মাদারল্যান্ড করছো। যদি একই অক্ষর একাধিকবার থাকে, যেমন এখানে দেখো থিসিস শব্দটির মধ্যে একই অক্ষর একাধিকবার আছে, তখন কিন্তু একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। তখন করার নিয়মটা কি, তোমাকে আমি কয়টা অক্ষর বাছাই করতে বলছি, তোমাকে আমি 4টা অক্ষর বাছাই করতে বলছি, 4টা অক্ষর বাছাই করতে বলছি, তাই তো? কারণ এস আছে 2টা, তুমি বললা যে আমি 2টা এস আছে 2টা, তুমি বললা আমি 2টা এস নিব, 2টা এস নিবা আর 2টা ভিন্ন। তুমি 2টা এস নিবা আর 2টা কি ভিন্ন। তাহলে বাচ্চারা খেয়াল করো তো, এখানে এস, খেয়াল করো তো এখানে এস আছে কয়টা, 2টা। এস আছে কয়টা, 2টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, 2টা। এস আছে কয়টা, 2টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, 2টা। তুমি শুধুমাত্র একটা কথা খেয়াল করবা, নিচো কয়টা, খালি ঘর ফিল আপ করছে কয়টা। এস নিচো কয়টা, 2টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, 2টা। কারণ এস ছাড়া অক্ষর আছে কয়টা, 4টা। এস ছাড়া অক্ষর আছে কয়টা, 4টা। ওই 4টা অক্ষর খালি ঘর ফিল আপ করতেছে কয়টা, 2টা। এস ছাড়া অক্ষর আছে কয়টা, 4টা। ওই 4টা অক্ষর খালি ঘর ফিল আপ করতেছে কয়টা, 2টা। তাহলে তুমি এই লাইনের মধ্যে কি এস নিচো কয়টা, 2টা। খালি ঘর ফিল আপ করছে কয়টা, 2টা। এস ছাড়া অক্ষর আছে কয়টা, 4টা। এস ছাড়া অক্ষর আছে কয়টা, 4টা। ওই 4টা অক্ষর খালি ঘর ফিল আপ করছে কয়টা, 2টা। আর তুমি বললে না ভাই আমি 2টা এস নিব না, আমি 2টা এস নিব না, আমি একটা এস নিব। 2টা এস নিব না, তুমি একটা এস নিবে। একটা মানে কি, একটা মানে কি সবগুলাই ভিন্ন। একটা মানে কি সবগুলাই ভিন্ন। তাহলে এখানে 4টাই ভিন্ন, তাহলে এখানে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা অক্ষর খালি ঘর ফিল আপ করছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। এই 5টা অক্ষর খালি ঘর ফিল আপ করছে কয়টা, 4টা। আনসার এটা হইতে পারে, এটা হইতে পারে, তাই যোগ। তাহলে বাচ্চারা একই অক্ষর একাধিকবার আছে, যোগফলটা হবে 11। 11 হলো আনসার। তো বাচ্চারা ফিসিসে একই অক্ষর একাধিকবার আছে, এস আছে 2টা এস নিছো আর 2টা ভিন্ন। তাহলে এস নিছো কয়টা, 2টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, 2টা। এস ছাড়া অক্ষর আছে কয়টা, 4টা। ওই 4টা অক্ষর খালি ঘর ফিল আপ করবে কয়টা, 2টা। এখানে যখন 2টা এস নিছো, তুমি বলো 2টা এস মানে একটা এস নেবে, একটা মানে কি সবগুলাই ভিন্ন। এখানে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, 5টা। সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, 4টা। আচ্ছা আরেকটা অঙ্ক দেখো সবাই রিটেন পার্টের 3-এর 2 নাম্বারটা দেখো। ডিগ্রি। আমি বললাম এই ডিগ্রি শব্দটি থেকে 4টি অক্ষর বাছাই করো। এই ডিগ্রি শব্দটি থেকে 4টি অক্ষর বাছাই করো। এবং তোমাকে বলছি একটা শব্দ থেকে তুমি যখন অক্ষর বাছাই করবা, কি খেয়াল করবা, এই শব্দটির মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। তো এই ডিগ্রি শব্দটির মধ্যে একই অক্ষর একাধিকবার আছে, তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। আচ্ছা এখন কয়টা অক্ষর বাছাই করতে বলছি, 4টা অক্ষর। ই আছে 3টা, তাহলে তুমি 3টা ই নিলা, 3টা ই নিলা। ওকে, ই ছাড়া অক্ষর আছে কয়টা, ই ছাড়া
একটা, দুইটা, তিনটা। তাহলে বাকি তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতে আছে কয়টা? একটা। ই ছাড়া অক্ষর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। ওই তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতে আছে কয়টা? একটা। আর তুমি বললে না ভাই আমি তিনটা ই নিব না, আমি দুইটা ই নিব, আমি দুইটা ই নিব, দুইটাই। তাহলে ই ছাড়া অক্ষর আছে কয়টা? ই ছাড়া একটা, দুইটা, তিনটা। বাকি তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতে আছে কয়টা? দুইটা। আর তুমি বললে না ভাই আমি দুইটা ই নিব না, আমি একটাই নিব, একটাই নিলাম। তাহলে ই ছাড়া অক্ষর আছে কয়টা? ই ছাড়া একটা, দুইটা, তিনটা। বাকি তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতেছে কয়টা? তিনটা। এর যোগফলটা হলো আনসার। তাহলে বাচ্চারা তুমি প্রথমে ই নিস তিনটা, ই ছাড়া অক্ষর আছে কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। বাকি তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতেছে কয়টা? একটা। কারণ বললো না দুইটা ই নিব, তাহলে ই ছাড়া অক্ষর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। ওই তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতেছে কয়টা? দুইটা। কারণ বললো একটাই নিবা, তাহলে তিনটা অক্ষর খালি করে ফিল আপ করতেছে কয়টা? তিনটা। এর যোগফলটা হলো তোমার আনসার। এটাই তোমার আনসার। এই অঙ্কগুলা কিন্তু তোমার এখানে যেভাবে করছো এমসিকিউ আসলে এইভাবে যোগ বিয়োগ করে আনসার বের করতে হয়। আরো একটা অঙ্ক দেখো, 3-এর 4। 3-এর 4। প্রশ্ন বলছে, প্রশ্ন সবাই বলো, বলছে তিনটি বর্ণ নিয়ে শব্দ গঠন করো। তিনটি বর্ণ নিয়ে শব্দ গঠন করো। বাচ্চারা আমি কিন্তু আজকে তো সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম শব্দ গঠন, শব্দ গঠন মানে কিন্তু বিন্যাস। শব্দ গঠন মানে কি? বিন্যাস। শব্দ গঠন, সংখ্যা গঠন মানে কিন্তু বিন্যাস। দল গঠন, কমিটি গঠন মানে কি? সমাবেশ। যেহেতু শব্দ গঠন এটা কিন্তু বিন্যাস। এখন যদি প্রশ্ন বলতো, যদি শোনো, যদি প্রশ্ন বলতো আমেরিকা শব্দটির সবগুলো বর্ণ নিয়ে শব্দ গঠন, সবগুলো বর্ণ নিয়ে তুমি কেমনে করতাম? আমেরিকা শব্দটিতে বর্ণ আছে 7টা, একাধিক বর্ণ আছে 2টা, এটাই তোমার আনসার হইতো। যদি প্রশ্ন বলতো শব্দ গঠন মানে কিন্তু বিন্যাস। আর বিন্যাস তুমি গত ক্লাসে কেমনে করছো? মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টরিয়াল। কত ক্লাসে করছো? ম্যাথমেটিক্স, আমেরিকা, কলকাতা, রাজশাহী, বরিশাল, মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টরিয়াল। যদি প্রশ্ন বলতো আমেরিকা শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে বা কতভাবে শব্দ গঠন করা যাবে, তাহলে মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল। তো এই অঙ্কের মধ্যে শব্দ গঠন অবশ্যই আমাদের বিন্যাস করতে হবে, কিন্তু প্রশ্ন বলছে তিনটি বর্ণ নিয়ে, তিনটি বর্ণ নিয়ে শব্দ গঠন করো। তিনটি বর্ণ নিয়ে শব্দ গঠন করো তার মানে কি? আমেরিকা শব্দ কিন্তু সবগুলো বর্ণ না, সবগুলো বর্ণ বলতো ওইটা হয়তো তোমার আনসার। তো এখান থেকে বলছে তিনটি বর্ণ নিয়ে শব্দ গঠন করো, তার মানে কি? তোমাকে এখান থেকে 3টা বর্ণ আগে বাছাই করতে হবে। এখান থেকে 3টা বর্ণ আগে কি করবা? বাছাই, তারপর শব্দ গঠন। তার মানে এখানে যদি বলতো সবগুলা বর্ণ, তাহলে তোর বাছাই না, সবগুলা বর্ণ, ওইটাই আনসার। কিন্তু যেহেতু প্রশ্ন মধ্যে 3টা বর্ণ নিয়ে শব্দ গঠন করো, তার মানে আমেরিকা শব্দটি থেকে তোমাকে 3টা বর্ণ আগে বাছাই করতে হবে। কারণ বললাম 3টা বর্ণ নেও, তুমি কোন 3টা বর্ণ নেবা? বুঝলি কথা? বললাম 3টা বর্ণ নাও, কি একজন এ এম ই নিতে পারে, একজন এ আর আই নিতে পারে, এক একজনের আনসার তাহলে এক এক রকম হয়ে যাবে। তার মানে তোমাকে 3টা বর্ণ নিতে বলছি, তুমি আগে 3টা বর্ণ বাছাই করবা, ওই বাছাইটার পরে কি করবা? সমাবেশ, বিন্যাস। তাহলে বাচ্চারা খেয়াল করো, আগে আমরা এখানে 3টা বর্ণ বাছাই করি। 3টা বর্ণ কি করি? বাছাই। ওই বাছাই কিন্তু 3টা বর্ণের পরে আমরা বিন্যাস করব। তাহলে একটা শব্দ থেকে তুমি যখন অক্ষর বাছাই করবা, কি খেয়াল করবা? এই শব্দটার মধ্যে একই অক্ষর একাধিকবার আছে কিনা। তাহলে এখানে একই অক্ষর একাধিকবার আছে, এ আছে 2বার, একই অক্ষর একাধিকবার আছে। তাহলে তখন কিভাবে করতে হবে? এখান থেকে 3টা অক্ষর তুমি বাছাই করবা। যেহেতু একই অক্ষর একাধিকবার আছে, তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। তুমি বললা যে ভাই আমি 2টা এ নিব,
দুইটা এ নিবা আর একটা ভিন্ন। তাহলে বাচ্চারা এখানে এ আছে কয়টা, যে এ খেয়াল করতো এ এর নিচে কয়টা, এর নিচে কয়টা, দুইটা, যে এর নিচে কয়টা, দুইটা, সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, দুইটা। এর নিচে কয়টা, দুইটা, সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, দুইটা। এ ছাড়া অক্ষর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এ ছাড়া অক্ষর আছে পাঁচটা। বাকি পাঁচটা বর্ণ খালি ঘর ফিল আপ করবে কয়টা, একটা। তাহলে বাচ্চারা এ এর নিচে কয়টা, এর নিচে কয়টা, দুইটা, সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, যেমন স্কুল করছো, থিসিস করছো, একই রকম। এর নিচে কয়টা, দুইটা, সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, দুইটা। এর ছাড়া অক্ষর আছে কয়টা, পাঁচটা, সে খালি ঘর ফিল আপ করছে কয়টা, একটা। তারপর কিন্তু তুমি তিনটা অক্ষর বাছাই করছো। এখন যে তিনটা অক্ষর বাছাই করছো সেটা একটু পরে আসতেছি। কারণ তুমি বললে না ভাইয়া আমি দুইটা এ নিব না, আমি একটা এ নিব, একটা মানে কি, সবগুলাই ভিন্ন, মানে তিনটাই ভিন্ন। একটা মানে কি, সবগুলাই ভিন্ন। তাহলে আমেরিকা শব্দটিতে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা অক্ষর খালি ঘর ফিল আপ করতে আছে কয়টা, তিনটা। তাহলে আমেরিকা শব্দটিতে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা, চারটা, ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা অক্ষর খালি ঘর ফিল আপ করতে আছে কয়টা, তিনটা। ঠিক আছে, তো আমার কিন্তু তিনটা অক্ষর বাছাই করা শেষ। কারণ তুমি খেয়াল করো এই যে তিনটা অক্ষর তুমি বাছাই করছো, এই তিনটা অক্ষরে তুমি কি করবা, শব্দ গঠন মানে কি, বিন্যাস। তাহলে কয়টা অক্ষর বাছাই করছো, কয়টা অক্ষর, তিনটা অক্ষর 3 ফ্যাক্টরিয়াল। একাধিক বর্ণ কি আছে, দুইটা এ। তো বিন্যাসের নিয়মটা তো এটা, মোট ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক ফ্যাক্টরিয়াল, একাধিক কি, দুইটাই। এখানে তো তুমি খেয়াল করো তো কয়টা অক্ষর শব্দ গঠন, কয় অক্ষর শব্দ গঠন, 3 অক্ষরের শব্দ গঠন, 3 ফ্যাক্টরিয়াল। এখানে কি একই অক্ষর একাধিকবার আছে, না, তাহলে ভাগ দেওয়ার কিছু নাই। তার মানে এই দুইটার যোগফলই হবে তোমার আনসার, তাহলে বাচ্চারা এখানে বলছে তিনটি অক্ষরে, তিনটি বর্ণের, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে বলছে তোমাকে তিনটি বর্ণের শব্দ গঠন। তাহলে যদি বলতো সবগুলো বর্ণের শব্দ গঠন, মোট বর্ণ ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ, কোনো ঝামেলা ছিল না। কিন্তু বলতো তিনটি বর্ণের শব্দ গঠন, তুমি এখান থেকে তিনটা বর্ণ যদি নিবা, কোন তিনটা বর্ণ নিবা, তাহলে প্রথম তুমি কি করতেছো, বাছাই। এখানে তিনটা বর্ণ বাছাই করছো, এই তিনটা বর্ণের বিন্যাস, কয়টা বর্ণের বিন্যাস, তিনটা, একটা, দুইটা, তিনটা, 3 ফ্যাক্টরিয়াল। একাধিক কি আছে, দুইটাই। কয়টা বর্ণের বিন্যাস, তিনটা, 1 2 3 3। একাধিক কোনো বর্ণ নাই, ভাগদের কিছু নাই। আনসার এইটা হইতে পারে, আবার এটা হইতে পারে, যোগ। আরেকটা অঙ্ক দেখো, 3-5, সবাই প্রশ্নটা পড়ো। ক্যামব্রিজ তোমাকে বলছে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন। পাঁচটি বর্ণ নিয়ে শব্দ গঠন, বাচ্চারা শব্দ গঠন বলছে। যদি বলতো বাছাই, তাহলে আমরা স্কুল বলছে বাছাই এভাবে করতাম, মাদারল্যান্ড বলছে বাছাই, শেষ। কিন্তু এখানে কি বলতো, শব্দ গঠন। যদি বলতো সবগুলো বর্ণের শব্দ গঠন, তাহলে এখানে বর্ণ আছে কয়টা, 3টা, 6টা, 9টা। যদি বলতো সবগুলো বর্ণের শব্দ গঠন, মোট সংখ্যা ফ্যাক্টরিয়াল ভাগ একাধিক বর্ণ ফ্যাক্টরিয়াল, দেখো এখানে একাধিক কোনো বর্ণ নাই, এটা তোমার আনসার হয়ে যেত। যদি বলতো সবগুলো বর্ণনীয় শব্দ গঠন, এটাই তোমার আনসার। কিন্তু এখানে বলছে 5টি বর্ণনীয় শব্দ গঠন, কি বলছে, 5টি বর্ণনীয় শব্দ গঠন। তার মানে এইখান থেকে তোমাকে 5টি বর্ণ আগে বাছাই করতে হবে। সবাই প্রশ্ন পড়ো, এই 5টি বর্ণ তুমি বাছাই করবা। খেয়াল করো এখানে তোমার ব্যঞ্জন বর্ণ আছে সি, এম, বি, আর, ডি, জি। আর স্বরবর্ণ আছে এ, আই, ই। এখানে একই বর্ণ কখনো একাধিক, এখানে কিন্তু এই শব্দটার মধ্যে একই বর্ণ একাধিকবার নাই, এই শব্দটার মধ্যে কিন্তু একই বর্ণ একাধিকবার নাই। তার মানে এটা খুব সহজ অঙ্ক। খেয়াল করো
তুমি প্রশ্নে বলছে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করো, শর্ত দিছে যে 3টা স্বরবর্ণ অবশ্যই থাকতে হবে। আমরা যে বাছাই করব, খেয়াল করো স্বরবর্ণ আছে কয়টা, মনোযোগ দিয়ে খেয়াল করো। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। বাছাই মানে সি। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। সবগুলোই থাকতে হবে, তার মানে 3টাই থাকবে। স্বরবর্ণ আছে কয়টা? প্রশ্ন পড়ছো তো, সবগুলো স্বরবর্ণই থাকবে। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। সবগুলোই থাকবে, মানে 3টাই থাকবে। এখন তোমাকে কয়টা বর্ণ বাছাই করতে বলছি? 5টা বর্ণ। বর্ণ বাছাই হয়েছে কয়টা? 3টা। শর্ত তো শেষ না, তাহলে কোন চিহ্ন? গুণ চিহ্ন। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। এই যে তোমার 6টা বর্ণ, এই যে তোমার 6টা বর্ণ, এখন তোমাকে কয়টা বর্ণ বাছাই করতে বলছি? 5টা। এর মধ্যে বাছাই করছো কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 2টা। তুমি মোট বর্ণ বাছাই করবে কয়টা? 5টা। মোট বর্ণ বাছাই করবে কয়টা? 5টা। এর মধ্যে স্বরবর্ণ বাছাই করছো কয়টা? 3টা। আর বাকি আছে কয়টা? 2টা। ওই 2টা কি হবে? ব্যঞ্জন বর্ণ। তাহলে বাচ্চারা আবারও বলি, স্বরবর্ণ আছে কয়টা? 3টা। সবগুলাই থাকবে, তার মানে 3টাই থাকবে। অথবা বাছাই করতে বলছি কয়টা? 5টা। বাছাই করছো কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 2টা। সবগুলো স্বরবর্ণ থাকলোই, বাকি যে 2টা বর্ণ সেটা কোন বর্ণ হবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। নিবা কয়টা? 2টা। নিবা কয়টা? 2টা। তাহলে তোমার কিন্তু 5টা বর্ণ বাছাই করা হয়ে গেছে। এই যে তুমি 5টা বর্ণ বাছাই করছো, এই 5টা বর্ণের কি করতে হবে? শব্দ গঠন। এই যে তুমি 5টা বর্ণ, এই যে তুমি 5টা বর্ণ বাছাই করছো, এই 5টা বর্ণের কি করতে? শব্দ গঠন। কয় বর্ণের শব্দ গঠন? 5 বর্ণের শব্দ গঠন, 5 ফ্যাক্টোরিয়াল। নিয়ম কি? মোট সংখ্যা ফ্যাক্টোরিয়াল ভাগ একাধিক সংখ্যা ফ্যাক্টোরিয়াল। এখানে একাধিক কোনো বর্ণ নাই, তাই ভাগদের কিছু নাই। এটাই তোমার আনসার, যেমনটা আসবে এটাই তোমার আনসার। তাহলে এখানে তো একই অক্ষর একাধিকবার ছিল, তোমরা স্টেপ বাই স্টেপ আসতে আইছে। আমেরিকাতে তো একই অক্ষর একাধিকবার আছে, এ আছে 2বার। তো আমি বললাম আমেরিকা শব্দটি থেকে তুমি 3টা অক্ষর নেও, এ আছে 2বার, তুমি বললা এ নিব 2বার, 2টা এ নিছো। মোট অক্ষর নেবা কয়টা? 3টা। 2টা এ নিছো, সে খালি করে ফিল আপ করছে 2টা। তাহলে এ ছাড়া এত 2টা নিয়েই ফেলছো, এ ছাড়া অক্ষর আছে কয়টা? 5টা। বাকি 5টা অক্ষর খালি করে ফিল আপ করবে কয়টা? একটা। তো এই যে তুমি 3টা অক্ষর বাছাই করছো, এই 3টা অক্ষরে তোমার শব্দ গঠন করতে হবে না? কয় অক্ষরের শব্দ গঠন? 3 বর্ণের। এই যে 3 বর্ণের, 3টা বর্ণ 3 ফ্যাক্টোরিয়াল। একাধিক কি আছে? 2টাই। কারণ তুমি বললা যে না ভাইয়া 2টাই নিব, একটা নিব। একটা মানে কি? সবগুলা ভিন্ন, তার মানে 3টাই ভিন্ন। আমেরিকাতে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা অক্ষর খালি করে ফিল আপ করতেছে কয়টা? 3টা। তাহলে এই যে তুমি 3টা অক্ষর বাছাই করছো, এই 3টা অক্ষরে কি করবো? শব্দ গঠন। কয় অক্ষর শব্দ গঠন? 3 অক্ষরের, 3 ফ্যাক্টোরিয়াল। একাধিক কোনো অক্ষর নাই, ভাগদের কিছু নাই। এখানে 5 বর্ণের শব্দ গঠন, তাই তো? এখানে একাধিক কোনো বর্ণ নাই, তাই এক লাইনে শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্ন এখানে স্বরবর্ণ আছে কয়টা? 3টা। প্রশ্ন বলছে সবগুলো স্বরবর্ণই থাকবে, 3টাই থাকলো। তাহলে বর্ণ কয়টা? 5টা। স্বরবর্ণ 3টা, বাকি 2টা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা, নিচে কয়টা? 2টা। ঠিক আছে? তাহলে কয় বর্ণের শব্দ গঠন? 5 বর্ণের। এই যে 5 বর্ণের শব্দ গঠন, একাধিক কোনো বর্ণ নাই, ভাগদের কিছু নাই। এটাই তোমার আনসার। তো যাদের যাদের একটু ঝামেলা, তারা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবো, আমার কথাগুলো বারবার শুনবা যে আমি কিভাবে করতেছি। যেহেতু এটা ভিডিও আপলোড করছি আমি, ভিডিওটা তুমি বারবার টেনে টেনে বারবার এক জায়গায় কয়েকবার দেখবা, বুঝতে চেষ্টা করবা। বাচ্চারা এই অঙ্কগুলো হুবহু, এই অঙ্কগুলো এমসিকিউতে আসে, এবং এমসিকিউতে কিন্তু এগুলা কিন্তু কোনো শর্টকাট টেকনিক নাই। এগুলা কিন্তু কোনো শর্টকাট টেকনিক নাই, তোমাকে এইভাবেই করতে হবে। শব্দ গঠনে যে মাত্র যে অঙ্কগুলো করলা, এগুলো কিন্তু কখনো শর্টকাট, এইভাবেই করতে হবে। এমসিকিউ আসলে এইভাবেই করবা। কিন্তু তোমার কিছু কিছু দুর্বল স্টুডেন্ট আছে যারা একটু অঙ্ক কম পারে, বুঝিনি কথা, এরা খুব দুর্বল স্টুডেন্ট। তারা বলে যে ভাইয়া থিসিস মানে 11, তারা বলে থিসিস মানে 11, বলে ডিগ্রি মানে 7, বলে আমেরিকা, অ্যালজেব্রা, আবহানি, আমেরিকা, অ্যালজেব্রা, আবহানি মানে 135। তারা এরকম অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে।
বলে থিসিস মানে 11, ডিগ্রি মানে 7, আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে 135। অর্থাৎ তারা এমসিকিউর জন্য আনসারগুলো মুখস্থ করে ফেলে। অদ্ভুত কথা, অঙ্কের আনসার তো কখনোই মুখস্থ করা যাবে না, বুঝি নাই? আমি হোয়াইট বোর্ডে যেভাবে করছি আশা করি তুমি বুঝছো। একবার দেখে দুইবার দেখবা, অবশ্যই তুমি বুঝবা। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে, দুর্বল স্টুডেন্ট, তারা এরকম অদ্ভুত কথা বলে। তারা কি বলে? থিসিস মানে কত বলে? থিসিস মানে বলে 11। ডিগ্রি মানে কত বলে? 7। আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে কত বলে? 135। অদ্ভুত কথা। কিন্তু ভালো স্টুডেন্টরা, এমসিকিউ হোক রিটেন পার্ট হোক, তারা কিন্তু কখনোই আনসার মুখস্থ করবে না। তুমিও কিন্তু আনসার মুখস্থ করবে না। দুর্বলরা বলুক, দুর্বল স্টুডেন্টরা বলুক থিসিস মানে 11, তারা বলুক থিসিস মানে 11, কিন্তু তুমি কিন্তু থিসিস মানে যে 11 তুমি কিন্তু মুখস্থ করবা না। তারা বলুক ডিগ্রি মানে 7, কিন্তু ডিগ্রি মানে যে 7 তুমি কিন্তু আনসার মুখস্থ করবা না। তারা বলুক আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে 135, তারা বলুক আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে 135, কিন্তু তুমি আনসার মুখস্থ করবে না। ওরা বলুক 135, তুমি জানো 135, কিন্তু তুমি আনসার 135 মুখস্থ জাগাবা না। অবশ্যই অঙ্কটা করবা, 135 আসবে, তারপর তুমি এমসিকিউর সময় গুলো ভট করবা। তাহলে বাচ্চারা, ভালো স্টুডেন্ট কি কখনো আনসার মুখস্থ করে? কখনোই না। তুমিও আনসার মুখস্থ করবা না, তুমি অবশ্যই অঙ্ক করবা। দুর্বলটা কি বলে বলো তো? দুর্বলটা কি বলে? থিসিস মানে কত বলে? থিসিস মানে 11। ডিগ্রি মানে কত বলে? 7। আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে কত? 135। কিন্তু তুমি আনসার মুখস্থ করবা না। শুনতে পাইছো? দুর্বলটা বলুক। দুর্বল, তুমি তো দুর্বল স্টুডেন্ট, তুমি তো ভালো স্টুডেন্ট, এমসিকিউর জন্য হলো আনসার মুখস্থ করবা না। তাহলে বাচ্চারা, থিসিস মানে কত? 11। ডিগ্রি মানে কত? 7। আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে কত? 135। ঠিক আছে? কিন্তু তুমি আনসার মুখস্থ করবা না। উত্তম ভাই কি বলছে? আনসার মুখস্থ করা যাবে না। থিসিস মানে 11, ডিগ্রি মানে 7, আমেরিকা অ্যালজেব্রা আবহানি মানে কত? 135, কিন্তু আমরা আনসার মুখস্থ করছি না। আমি আশা করি তোমার আনসার মুখস্থ এখনো হয় নাই। তাহলে আমাদের রিটেন পার্টও শেষ হয়ে গেল। আমরা এখন এমসিকিউ পার্টে যাব। আমরা এখন এমসিকিউ পার্টে যাব। সবাই শীটের মধ্যে এমসিকিউ পার্ট বের করো। এমসিকিউ পার্ট বের করে দেখো, 23 থেকে 28 পর্যন্ত আমাদের শেষ। 23 থেকে 28 পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। এমসিকিউ পার্টে তুমি খেয়াল করে দেখো, 23 থেকে 28 পর্যন্ত অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। রিটেন পার্ট পড়ানোর সময় শেষ হয়ে গেছে। এখন এমসিকিউ পার্টের 1 নাম্বার অঙ্ক। 1 নম্বর অঙ্ক পড়ানোর আগে একটা জিনিস আগে লিখে নিই। খাতায় সবাই একটু লেখো, n সংখ্যক বস্তু থেকে নির্দিষ্ট m সংখ্যক বাদ বললে, n সংখ্যক বস্তু থেকে নির্দিষ্ট m সংখ্যক বস্তু বাদ বললে, n সংখ্যক বস্তু থেকে নির্দিষ্ট m সংখ্যক বস্তু বাদ বললে, বাচ্চারা বাছাই মানে তো সমাবেশ মানে এনসিআর। যদি বলে যে m সংখ্যক বস্তু বাদ, বাদ বললে উপরে বিয়োগ দিবা, উপরে কি বিয়োগ। তাহলে তুমি সমাবেশ মানে কি এন সি আর। যদি প্রশ্ন বলে m সংখ্যক বাদ, তাহলে এই mটা উপরে বিয়োগ দিবা। mটা কি হবে? উপরে বিয়োগ। আরেকটা লাইন দেখো, n সংখ্যক বস্তু থেকে নির্দিষ্ট m সংখ্যক বস্তু থাকবে বললে, n সংখ্যক বস্তু থেকে নির্দিষ্ট m সংখ্যক বস্তু থাকবে বললে আনসার। বাচ্চা, সমাবেশ বলতে তুমি কি বুঝো? এন সি আর,
এখানে বলছে এম সংখ্যক বস্তু থাকবে। আগে বলছিল বাদ, যখন বাদ বলছিল উপরে মাইনাস, যখন বাদ বলছিল তখন উপরে মাইনাস, এখন বলছে থাকবে। তাহলে থাকবে বললে কি হবে বলো তো? বাদ বলছিল উপরে কি মাইনাস, এখন বলছে থাকবে, তাহলে কি হবে? থাকবে বললে জানি তুমি অনেক কিছু বলছো, থাকবে বললে উপরেও মাইনাস নিচেও মাইনাস, বাদ বললে উপরে মাইনাস, আর থাকবে বললে উপরেও মাইনাস নিচেও মাইনাস। তাহলে বাচ্চারা আমরা 8 নাম্বার কোয়েশ্চেন দেখবো। সবাই এমসিকিউ পার্ট এর 8 নাম্বার কোয়েশ্চেন, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা এমসিকিউ পার্টের 8 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, শীটের মধ্যে এমসিকিউ পার্টের 8 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। দেখো তুমি 8 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে বলছে যে 12টি বইয়ের মধ্যে বলছে 12টি বইয়ের মধ্যে 5টি বই বাছাই করো। বাছাই মানে কি? সমাবেশ। বাছাই মানে কি? সমাবেশ। তার মানে 12টি বই থেকে 5টি বই বাছাই করতে বলছে। এখানে বলছে যার মধ্যে নির্দিষ্ট 2টা বই, যার মধ্যে নির্দিষ্ট 2টা বই বাদ, বাদ বলছে উপরে মাইনাস, বাদ বললে উপরে মাইনাস। ওকে, এটাই তোমার আনসার। সবাই 9 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, 9 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। বলছে যে তোমার 15টি বই থেকে 5টি বই বাছাই করো। বাছাই মানে কি? সমাবেশ। যার মধ্যে নির্দিষ্ট 2টা বই, যার মধ্যে নির্দিষ্ট 2টা বই থাকবে, নির্দিষ্ট 2টা বই থাকবে বলছে, থাকবে বললে উপরেও মাইনাস নিচেও মাইনাস, থাকবে বললে কি হবে? উপরেও মাইনাস নিচেও মাইনাস। তাহলে বাদ বললে শুধু উপরে মাইনাস, থাকবে বললে উপরেও মাইনাস নিচেও মাইনাস। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা 10 নাম্বার প্রশ্নটা যদি পড়ো, 10 নাম্বার প্রশ্ন যদি পড়ো, বলছে 4 জন মহিলা, 6 জন পুরুষ, 4 জন মহিলা 6 জন পুরুষ। আমি তোমার রিটেন পার্ট যখন পড়াইছি, তখন তোমাকে আমি বারবার বলছি এই দল গঠন বা কমিটি গঠনের যে অঙ্কগুলা, দল গঠন বা কমিটি গঠনের যে অঙ্কগুলা, তুই প্রথম খেয়াল করবা কয়জনের কমিটি, তুই প্রথম খেয়াল করবা কয়জনের কমিটি। তাহলে এই অঙ্কটা কয়জনের কমিটি বলছে? বলছে, প্রশ্ন ভালো করে পড়ো, বলছে 4 জনের কমিটি। 10 নম্বর অঙ্ক বলছে কয়জনের কমিটি? 4 জনের কমিটি। তাই তো 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি, 4 জনের কমিটি। তাহলে প্রথম দেখবা কয়জনের কমিটি, এখানে বলছে 4 জনের কমিটি। এরপর শর্ত কি দিছে? যাতে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এখানে নির্দিষ্ট পুরুষ বলতে নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট এম সংখ্যক, নির্দিষ্ট এম সংখ্যক, এর মধ্যে নির্দিষ্ট এম সংখ্যক থাকবে। 10টা অঙ্কটা বলছে নির্দিষ্ট একজন পুরুষ থাকবে। আচ্ছা, নির্দিষ্টের কাহিনীতে আমি পরে যাচ্ছি। তো তুমি একজন পুরুষ নিলা, খেয়াল করো, একজন পুরুষ নিলা। তো তোমার কয়জনের কমিটি বলছে? তোমাকে বলছে 4 জনের কমিটি। তো একজন পুরুষ নিছো, 4 জনের কমিটি, তাহলে বাকি আছে কয়জন? 3 জন। তুমি 2 জন পুরুষ নিছো, কয়জনের কমিটি? 4 জনের কমিটি, তাহলে বাকি আছে কয়জন? 2 জন। তুমি 3 জন পুরুষ নিছো, 4 জনের কমিটি, বাকি আছে কয়জন? 1 জন। 4 জনের কমিটি, তুমি 4 জন পুরুষ নিছো, তাহলে বাকি আছে কয়জন? 0 জন। তাই তো 4 জন কমিটি, 4 জন যেহেতু কমিটি, 5 জন তো নেওয়া যাবে না, 4 জনের কমিটি। তাহলে দাও তো প্রত্যেকটাই 4 জনের কমিটি, প্রত্যেকটাই 4 জনের কমিটি, প্রত্যেকটা দাও। এখানে কয়জন? 4 জন, এখানে কয়জন? 4 জন, এখানে কয়জন? 4 জন, প্রত্যেকটাই কিন্তু 4 জনের কমিটি, এবং প্রত্যেক কমিটিতে একজন পুরুষ আছে। এখন তুমি খেয়াল করো, এই 4 জন, এই 4 জন মহিলা থেকে, 4 জন মহিলা থেকে তুমি নিছো কয়জন? 3 জন। এই 4 জন মহিলা থেকে নিছো কয়জন? 3 জন। ওকে, এখন প্রশ্নে বলছে একজন নির্দিষ্ট পুরুষ থাকবে। এই যে দেখো, নির্দিষ্ট এম সংখ্যক থাকবে, নির্দিষ্ট এম সংখ্যক থাকবে। এখানে কি বলছে? নির্দিষ্ট একজন পুরুষ থাকবে। তো নির্দিষ্ট
থাকবে, নির্দিষ্ট থাকবে বলে কি উপরেও মাইনাস নিচেও মাইনাস, নির্দিষ্ট একজন পুরুষ থাকবে, তাহলে একজন উপরে মাইনাস, একজন এখানে যদি বিয়োগ করো কত হয় 5, নিচেও মাইনাস, একজন যদি এখানে বিয়োগ করো কত হয় 0। নির্দিষ্ট নির্দিষ্ট এম সংখ্যক থাকবে, থাকবে বলে উপরেও মাইনাস নিচেও মাইনাস, নির্দিষ্ট একজন পুরুষ থাকবে, তাহলে একজন যদি বাদ দেও 5 জন, একজন যদি বাদ দেও 0 জন। আবার খেয়াল করো, এই 4 জন থেকে তুমি নিছো কয়জন? 2 জন। 4 জন থেকে নিছো কয়জন? 2 জন। এখন একজন নির্দিষ্ট পুরুষ, এই যে এটা কিন্তু পুরুষ, একজন নির্দিষ্ট পুরুষ থাকবে, একজন নির্দিষ্ট পুরুষ থাকবে, থাকবে বললে কি উপরেও মাইনাস নিচেও মাইনাস, তাহলে একজন উপরে মাইনাস করো 6 থেকে 1 বাদ 5, নিচেও মাইনাস 2 থেকে 1 বাদ 1। তুমি 4 জন থেকে নিছো কয়জন? 1 জন। 4 জন থেকে নিছো কয়জন? 1 জন, তাই তো? তাহলে একজন নির্দিষ্ট পুরুষ থাকবে, একজন নির্দিষ্ট পুরুষ থাকবে, তাহলে একজন থাকবে বললে কি উপরেও মাইনাস নিচেও মাইনাস, একজন বাদ দেও, 6 জন থেকে 1 বাদ 5 জন, নিচেও মাইনাস, এখান থেকে 1 বাদ দেও কত? 2। 4 জন থেকে কতজন? 0 জন, তাই তো? 0 জন। এখানে একজন উপরে মাইনাস, একজন উপরে বাদ দেও 5, একজন বাদ 3 জন। তো আনসার কি এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে। আনসার কি হবে? এদের যোগফল। তাহলে বাচ্চারা থাকবে বললে নির্দিষ্ট এম সংখ্যক, নির্দিষ্ট কথা থাকতে হবে, হ্যাঁ, নির্দিষ্ট থাকবে বললে উপরেও মাইনাস নিচেও মাইনাস। এবার নির্দিষ্ট একজন পুরুষ থাকবে, এই কারণে পুরুষের ক্ষেত্রে উপরেও মাইনাস নিচেও মাইনাস, পুরুষের ক্ষেত্রে উপরে মাইনাস নিচেও মাইনাস, পুরুষের ক্ষেত্রে উপরে মাইনাস, এখানে মাইনাস করলে 5, এখানে মাইনাস করলে 2। 3 অঙ্ক আশা করি তুমি বুঝতে পারছো। সবাই 1 নাম্বার অঙ্ক দেখবো এখন। 1 নাম্বার যদি এই অঙ্কগুলো তুমি পারো, আমি রিটেন পার্টে তোমাকে বুঝাই ফেলছি। 1 নাম্বার অঙ্কটা দেখো, 6 জন ছাত্র, 5 জন ছাত্রী, 6 জন ছাত্র 5 জন ছাত্রী। ফাইন। আমি বলছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রথম খেয়াল করবা কয়জনের কমিটি। এই অঙ্কের প্রশ্ন পড়ে দেখো তো, বলছে 5 জনের কমিটি। শর্ত কি দিছে? শর্ত দিছে কমপক্ষে একজন ছাত্র ও ছাত্রী থাকতে হবে, কমপক্ষে একজন ছাত্র ও ছাত্রী থাকতে হবে। তাহলে 5 জনের কমিটি বলছে, এবং শর্ত কি দিছে? প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন ছাত্র ও ছাত্রী থাকতে হবে। ভালো কথা। আমি একজন ছাত্র নিলাম, কয়জনের কমিটি? 5 জনের, বাকি আছে 4 জন। 2 জন নিতাম, বাকি আছে কয়জন? 3 জন। 3 জন নিতাম, বাকি আছে কয়জন? 2 জন। 4 জন নিতাম, বাকি আছে কয়জন? 1 জন। যদি আমি 5 জন নিতাম তাহলে এখানে কয়জন হয়? 0 জন। কিন্তু কি প্রশ্ন কি বলছে? প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন ছাত্র থাকতে হবে, ছাত্রীও থাকতে হবে। তাহলে আমি 5 জন নিলে তো ছাত্রী তো থাকলো না, তার মানে এটা কিন্তু আমাদের শর্তের মধ্যে পড়ে না। তাহলে 6 জন থেকে নিচে কয়জন? 1 জন। 5 জন থেকে নিচে কয়জন? 4 জন। 6 জন থেকে নিচে 2 জন। 5 জন থেকে 3 জন। 6 জন থেকে 3 জন। 5 জন থেকে 2 জন। 6 জন থেকে 4 জন। 5 জন থেকে 1 জন। এই সবগুলোর যোগফলই হবে তোমার আনসার। আশা করি এই লেখাগুলো তুমি বুঝে ফেলছো কেমনে লিখছি। আর অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এই লেখাগুলো আর লিখবো না। সবাই 2 নাম্বার প্রশ্ন করো। 2 নাম্বার প্রশ্নে বলছে যে 5 জন বিজ্ঞান ও 3 জন কলা অনুষদের স্টুডেন্ট। 5 জন বিজ্ঞান ও 3 জন কলা অনুষদের স্টুডেন্ট। বলছে প্রত্যেক কমিটিতে কমপক্ষে 4 জন থাকতে হবে, এবং শর্ত কি দিছে? যে প্রতি কমিটিতে কমপক্ষে একজন বিজ্ঞান ও একজন কলা অনুষদের স্টুডেন্ট থাকবে। তাহলে তুমি একজন বিজ্ঞান অনুষদ নিলা, কয়জনের কমিটি? 4 জনের, বাকি আছে 3 জন। 2 জন নিলে বাকি আছে 2 জন। 3 জন নিলে বাকি আছে কয়জন? 1 জন। তাহলে দেখো প্রত্যেকটাই 4 জনের কমিটি, এবং প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন বিজ্ঞান ও কলা অনুষদের স্টুডেন্ট আছে। 3 নাম্বার প্রশ্নটা পড়ো। বলছে 7 জন ইংরেজ, 4 জন মার্কিন।
এই দল গঠন বা কমিটি গঠনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রথম খেয়াল করবা কয়জনের কমিটি। তাহলে এই অঙ্কটার মধ্যে কয়জনের কমিটি বলছে? প্রশ্ন বলতে 6 জনের কমিটি। শর্ত কি দিছে? কমপক্ষে 2 জন মার্কিন থাকবে। তাহলে এই যে মার্কিন, তুমি 2 জন মার্কিন নিলা, বাকি আছে কয়জন? 4 জন। কমপক্ষে 2 জন, তো 2 এর বেশি হইতে পারবে। 3 নাও, বাকি আছে 3 জন। 4 নাও, বাকি আছে 2 জন। যদি তুমি 5 নেও, কারণ মার্কিন আসেই 4 জন, তুমি 5 জন কেমনে পাবা? তার মানে এতটুকুই তোমার আনসার। তাহলে প্রশ্ন বলছে 6 জনের কমিটি, তাহলে প্রত্যেকটাই 6 জনের কমিটি এবং প্রত্যেক কমিটিতে কমপক্ষে 2 জন মার্কিন থাকবে। তাহলে প্রত্যেকটা কমিটিতে কমপক্ষে 2 জন মার্কিন আছে। যদি তুমি 4 নাম্বার প্রশ্নটা পড়ো, 4 নাম্বার প্রশ্ন বলছে 4 জন ব্যক্তি, এর মধ্যে 3 জন বিশেষ ব্যক্তি, বাকি 5 জন সাধারণ। বাচ্চারা 8 জনের মধ্যে 3 জন যদি বিশেষ ব্যক্তি হয়, 8 জনের মধ্যে 3 জন যদি বিশেষ ব্যক্তি হয়, বাকি 5 জন সাধারণ। তো আমি বলছি দল গঠন বা কমিটি গঠনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রথম খেয়াল করবা কয়জনের কমিটি। তাহলে এই অঙ্কটা বলছে কয়জনের কমিটি? প্রশ্নে বলছে 5 জনের কমিটি। প্রশ্ন পড়ো বলছে 5 জনের কমিটি। শর্ত কি দিছে? যে প্রত্যেক কমিটিতে 3 জন বিশেষ ব্যক্তি, ভালো করে প্রশ্নটা পড়ো, 3 জন বিশেষ ব্যক্তির সর্বাধিক একজন, 3 জন বিশেষ ব্যক্তির সর্বাধিক একজন। তাহলে এই 3 জন বিশেষ ব্যক্তির একজন নিলাম, 5 জনের কমিটি, বাকি আছে 4 জন। সর্বাধিক মানে কি? এইটাই সবচেয়ে বেশি। সর্বাধিক মানে কি? এইটাই সবচেয়ে বেশি, এর থেকে বেশি নেওয়া যাবে না। কমপক্ষে মানে কি? দেখো এখানে ছিল কমপক্ষে, কমপক্ষে মানে কি? এইটাই সবচেয়ে কম, এর থেকে কম নেওয়া যাবে না, কিন্তু এর থেকে বেশি নেওয়া যাবে। আর সর্বাধিক মানে কি? এইটাই 3 জন বিশেষ ব্যক্তির সর্বাধিক একজন, এটা কি সর্বাধিক? এর চেয়ে বিশেষ ব্যক্তি এর থেকে বেশি হইতে পারবে না, কিন্তু এর থেকে কম তো হইতে পারবে। যদি শূন্য হয়, 5 জনের কমিটি, বাকি আছে কয়জন? 5 জন। কথা আশা করি তুমি বুঝতে পারছো। এখানে বলছে কমপক্ষে, কমপক্ষে মানে কি? এটাই সবচেয়ে কম, এর থেকে কম হইতে পারবে না, কিন্তু এর থেকে কিন্তু বেশি হইতে পারবে। সর্বাধিক মানে কি? এটাই সবচেয়ে বেশি, এর থেকে বেশি হইতে পারবে না, এর থেকেই কম। এটাই তোমার আনসার। যদি তুমি 5 নাম্বার প্রশ্নটা পড়ো, যদি তুমি 5 নাম্বার প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, বলছে 10 জন বালক, 8 জন বালিকা। বলছে 2 জন বালক, 2 জন বালিকা। বাচ্চা এখানে কিন্তু কমপক্ষেও বলছে না, আবার সর্বাধিকও বলছে না, বলছে 2 জন বালক, 2 জন বালিকা। যদি কমপক্ষে বলতো এটাই সবচেয়ে কম, এর থেকে বেশি নিতাম। সর্বাধিক বলতো এটাই সবচেয়ে বেশি, এর থেকে কম নিতাম। কিন্তু এই অঙ্কের মধ্যে কমপক্ষেও বলছে না, আবার সর্বাধিকও বলছে না, তার মানে এতটুকুই। এই অঙ্কের আনসার কি হবে? 10 জন বালক থেকে 2 জন, 8 জন বালিকা থেকে 2 জন। যদি তুমি 6 নাম্বার প্রশ্ন দেখো, 6 নাম্বার বলতে 6 জন ফলিত গণিত, আর 4 জন গণিত। তোমাকে বলছে 6 জনের কমিটি। কি বলছে? 6 জনের কমিটি। ভালো কথা। শর্ত কি দিছে? ফলিত গণিতের সংখ্যা বেশি থাকবে। তাহলে আমি প্রশ্ন বলছে ফলিত গণিতের সংখ্যা কি থাকবে? বেশি। আমি তো ফলিত গণিত 6 জন 6 জন নিলাম, গণিত নিলামই না, তাহলে ফলিত গণিতের সংখ্যা বেশি, ফলিত গণিতের সংখ্যা বেশি থাকবে। আমি যদি 5 জন নিতাম, 6 জনের কমিটি, বাকি আছে একজন, ফলিত গণিতের সংখ্যা বেশি। যদি আমি 4 জন নিতাম, 6 জনের কমিটি, বাকি আছে কয়জন? 2 জন, ফলিত গণিতের সংখ্যা বেশি। যদি আমি 3 জন নিতাম, বাকি আছে কয়জন? 3 জন, তাহলে কিন্তু দেখো ফলিত গণিতের সংখ্যা কিন্তু বেশি না। প্রশ্নে বলছে 6 জনের কমিটি এবং ফলিত গণিতের সংখ্যা বেশি হতে হবে। এখানে যদি 3 জন নেও তাহলে কিন্তু সমান হয়ে গেল, তাহলে কিন্তু এটা হচ্ছে না। এটাই তোমার আনসার। তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত শেষ, 1 থেকে 10 পর্যন্ত শেষ। বাচ্চারা 11 নাম্বার কোয়েশ্চেন দেখবো আমরা এখন। 11 নাম্বার, যদি 11 নাম্বার কোয়েশ্চেন দেখো, NC8 NC4
বলছে এনস 11। তাহলে বাচ্চারা এটাকে তুমি সম্পূরক করো, তুমি জানো সম্পূরকের ক্ষেত্রে রিটেন পার্টে তুমি দেখছো রিটেন পার্টের 1 নাম্বার অঙ্ক এনসি আর আর এনসি এন মাইনাস আর সমান এন। এটা এইটা যেমনি আছে এমনি তুমি লিখছো, এইটা তুমি সম্পূরক করছো এনসি আর যে কথা এনসি এন মাইনাস আর কিন্তু এক কথাই। আর যদি সম্পূরক করা থাকে এন এর মান তুমি বের করতে চাও নিচের দুটো সমান লিখবা, তাহলে কিন্তু তোমার এন এর মান বেরিয়ে পড়ছে। তুমি বলতে পারো ভাইয়া আমি যদি রাইট হ্যান্ড সাইডটা সম্পূরক করতাম একবার সম্পূরক করলেই হলো। তুমি মনে করো এইটা তুমি যেমনি আছে এমনি রাখলা, এইটার তুমি সম্পূরক করলা এনসি আর, এর সম্পূরক কি হবে এনসি এন মাইনাস আর। এইটার তুমি সম্পূরক করলে এনসি আর, এর সম্পূরক এনসি আর এবং এনসি এন মাইনাস আর সমান কিন্তু। আর যদি তাহলে নিচের দুইটা সমান সম্পূরক করা থাকলে নিচের দুটো তুমি সমান লিখলে দেখো এন এর মান কত 12। মানে যে কোনো একটা সম্পর্ক করলেই হলো। তো তুমি এটার সম্পর্ক করছো এনসি আর, এর সম্পর্ক করলে কি হবে এনসি আর আর এনসি এন মাইনাস আর কিন্তু সমান। সম্পর্ক করা থাকলে নিচের দুইটা কি সমান। এখন তোমাকে মান বের করতে বলছে কার এনসি 11, এন এর মান কত পাইছো 12। উপরেরটা ফ্যাক্টোরিয়াল নিচেরটা ফ্যাক্টোরিয়াল উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়াল মানে কি 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল কাটা। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন করো। যদি তুমি 12 নম্বর প্রশ্ন পড়ো এনসি এন মাইনাস 5 এনসি 7। এটার দেখো নিচে কিন্তু সম্পূরক করাই আছে, নিচে কিন্তু সম্পূরক করাই আছে। যে সম্পূরক যদি করা থাকে তাহলে নিচে দুটো কি সমান লিখলেই আমরা এন এর মানটা পাওয়া যাই। এখানে কিন্তু সম্পূরক করা ছিল না, সম্পূরক করছো তো নিচে দুটো সমান, এখানে সম্পূরক করাই আছে যে এনসি এন মাইনাস আর। এখন বাচ্চারা 19 নাম্বার কিন্তু আমি তোমাকে রিটেন পার্টে পড়াইছিলাম, এই দুটো কিন্তু রিটেন পার্টে পড়াইছিলাম। 19 নাম্বার অঙ্ক তুমি যদি দেখো 19, বাচ্চারা তুমি কিন্তু জানো যে এন সি আর আর এন সি আর মাইনাস 1 এই দুটোর সমষ্টি হলো এন প্লাস 1 সি আর। তাহলে 19 নাম্বার অঙ্ক তুমি যদি দেখতে চাও 6C4 6C3 7C3 হোয়াট বলছে, তাই তো? খেয়াল করে দাও তো যে এতটুকু এন সি আর, আর কত 4, এন সি আর মাইনাস 1, আর যদি 4 হয় তাহলে আর মাইনাস 1 কত হবে 3। এতটুকুর মধ্যে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এই দুইটা যোগ করলে এই দুটো যোগ করলে কি হয় এন প্লাস 1, এন কত 6, তাহলে 6 প্লাস 1 কত হবে 7, এন সি আর 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 কত 4, এটা থাকলো। এখন তুমি খেয়াল করে দাও তো এন সি আর প্লাস এন সি 3 লেখা, তাই তো? এন সি আর আর কত এটার 4, এটা হলো আর মাইনাস 1, আর যদি 4 হয় 4 মাইনাস 1 কত 3, তাহলে এখানে এই দুটো যোগ করলে সূত্র কি হয় এন প্লাস 1 সি আর, এই দুটো যোগ করলে সূত্র কি হবে এন প্লাস 1, এন কত 7, তো এন প্লাস 1 কত হবে 7 প্লাস 1 8, সি আর আর কত 4। এটাই তোমার আনসার। এর তুমি যদি ভাঙতে চাও উপরেরটা ফ্যাক্টোরিয়াল নিচেরটা ফ্যাক্টোরিয়াল উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কত 8 ফ্যাক্টোরিয়াল মানে কত 8 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 24 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে কত হয় 3, কত হয় 2, কত হয় 70 যোগ। রিটেন পার্টে কিন্তু আমি এই প্রমাণটা পড়াইছি দেখছি। তো 19 আর 20 নাম্বারটা দেখো সূত্র 20 21 22 তিনটাই সূত্র মুখস্থ বিদ্যা। হ্যাঁ 20 21 22 তিনটাই সূত্র মুখস্থ বিদ্যা। বাচ্চারা এখন হলো ত্রিভুজের সংখ্যা। এগুলো এমসিকিউ আর জাহাঙ্গীরনগরের খুব প্রিয় অঙ্ক। ত্রিভুজের সংখ্যা NC3, কর্ণের সংখ্যা NC2 - n,
করমর্দন বা শুভেচ্ছা সংখ্যা NC2। এই তিনটা এক্সাম্পল দেখে ফেলি। বাচ্চারা তুমি 12 পর্যন্ত আমাদের শেষ। 13 নম্বর কোয়েশ্চেন হবে। 13 নম্বর কোয়েশ্চেন বলছে ত্রিভুজের সংখ্যা, বলছে দশভুজের, তাহলে n কত 10, ত্রিভুজের সংখ্যা NC3, প্রশ্নের মধ্যে n এর মান দিয়েছে 10। 14 নম্বরটা দেখো, প্রশ্ন বড় বলছে কর্ণের সংখ্যা, প্রশ্নের মধ্যে n এর মান দেওয়া আছে 10। কর্ণের সংখ্যা সূত্র কি? NC2 মাইনাস n। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। 15 নম্বর বলছে করমর্দন সংখ্যা NC2, প্রশ্নের মধ্যে n এর মান দেওয়া আছে 8। NC2, ত্রিভুজের সংখ্যা NC3, কর্ণের সংখ্যা NC2 মাইনাস n, করমর্দন বা শুভেচ্ছা সংখ্যা NC2। দাওয়াত বা নিমন্ত্রণ, দাওয়াত বা নিমন্ত্রণ করার উপায়। দাওয়াত বা নিমন্ত্রণ করার উপায়। দাওয়াত বা নিমন্ত্রণ করার উপায় 2 টু দি পাওয়ার n-1। তুমি কত উপায়ে দাওয়াত করতে পারো, মানে কি, মনে করো তোমার 5 জন বন্ধু, তুমি প্রথম করিমের বাসায় গেলা, পরে রহিমের বাসায় গেলা, পরে বুলবুলের বাসায় গেলা। বিষয়টা এমন হতে পারতো তুমি প্রথম বুলবুলের বাসায় গেছো, পরে করিম, পরে রহিম। বিষয়টা এমন হতে পারতো প্রথম রহিম, পরে বুলবুল। তোমার কত উপায় দাওয়াত করতে পারো বলতে আমরা এটা বুঝাইছি যে তুমি প্রথম বুলবুলের বাসায়, পরে করিমের বাসায়, পরে রহিমের বাসায়, পর্যায়ক্রমিকভাবে কতভাবে তুমি দাওয়াত করতে পারো। এনটা হলো বন্ধুর সংখ্যা। এটা কোয়েশ্চেন পড়ো সবাই। 16 নম্বর কোয়েশ্চেনটা পড়ো। 16, বন্ধু হলো 6, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। তারপর তোমার টেলিফোন করার উপায় 10 টু দি পাওয়ার ডিজিট, 10 টু দি পাওয়ার ডিজিট। মনে করো আমি বললাম যে তুমি বাংলা লিংক নাম্বারে কত উপায়ে ফোন করতে পারো, বাংলা লিংক নাম্বার কত উপায়ে ফোন করতে পারো। বাচ্চারা তুমি জানো যে এখন ফোন নাম্বারগুলো 11 ডিজিটের। ফোন নাম্বারগুলো কত ডিজিটের? 11 ডিজিটের। কত ডিজিট? 11 ডিজিট। আমি বললাম কত উপায়ে ফোন করতে পারো। তো বাংলা লিংক নাম্বার 11 ডিজিট, কিন্তু 11 ডিজিটের মধ্যে কিন্তু তুমি এই 3টা ডিজিট কিন্তু জানোই, 0 আর 9 কিন্তু জানোই। জানো না কয়টা? 11 ডিজিটের মধ্যে 3টা ডিজিট কিন্তু তুমি জানোই। জানো না কয়টা? 8টা। আনসার কিন্তু হবে 10 টু দি পাওয়ার 8। যদি বলতাম তুমি এয়ারটেল নাম্বারে কত উপায়ে ফোন করতে পারো, তুমি জানো এয়ারটেল নাম্বার 11 ডিজিটের, কিন্তু এয়ারটেল নাম্বারের প্রথম 3 ডিজিট সবাই জানে, বিন্যাস সময় নির্দিষ্ট মানে কি বাদ। জানো না কয়টা? 8টা। মনে করো একটা পোস্টার টাঙানো, লেখা গণিত পড়ানো হবে, গণিত পড়ানো হবে, ওনার নাম বুলবুল। ঠিক আছে, এখানে ফোন নাম্বার লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে। যেমন তুমি জানো যে বাংলাদেশে পোস্টারের উপর কি লাগাই দেয়? পোস্টার লাগাই দেয়, তাই না? এখন মনে করো এই পোস্টারের মধ্যেও এরকম এই জায়গায় তোমার পোস্টার লাগাই দিছে, আর একটা পোস্টার লাগাই দিছে, পোস্টার লাগাই দিছে। ঠিক আছে, তাহলে বাচ্চারা এই দেখো তো, এখানে কিন্তু দেখো তো বাচ্চারা একটা পোস্টার টাঙানো আছে, একটার মধ্যে আরেকটা পোস্টার টাঙাই দেয়। তো তোমার একটা পোস্টারের উপর আরেকটা পোস্টার টাঙাই দিছে। এখন তোমার এই বুলবুল নামটা দেখে তোমার হৃদয়ে একটা ঝাঁকুনি দিল, তোমার মন চাইতেছে তুমি বুলবুল ভাইয়ের কাছে গণিত প্রাইভেট পড়বাই। এখন তুমি বুলবুল ভাইয়ের কাছে তুমি গণিত প্রাইভেট পড়বাই, কিন্তু ফোন নাম্বার তো সবটা নাই, ফোন নাম্বার কিন্তু সবটা নাই। এই যে ফোন নাম্বার সবটা নাই, তাহলে তুমি বুলবুল ভাইকে তুমি কেমনি খুঁজে বের করবা?
তাহলে বুলবুল ভাইকে তুমি খুঁজে বের করতে চাও, কতবার ফোন দিলে তুমি বুলবুল ভাইকে পাওয়া সম্ভব? তাহলে বাচ্চারা তুমি তো জানো ফোন নাম্বার কয় ডিজিটের? 11 ডিজিটের। ফোন নাম্বার কয় ডিজিটের? 11 ডিজিটের। এর মধ্যে 5টা ডিজিট দেয়া আছে, আর বাকি ডিজিটগুলোর উপর কি একটা পোস্টার টাঙানো, তাই না? তার মানে 11 ডিজিটের মধ্যে তুমি কিন্তু 5টা ডিজিট জানো, জানো না কয়টা? 6টা। তাহলে তুমি বুলবুল ভাইকে খুঁজে পাইতে চাও এত সংখ্যক বার, টেলিফোন করার উপায় কি 10 টু দি পাওয়ার ডিজিট। তাহলে আমাদের বুলবুল ভাইকে তুমি যদি খুঁজে বের করতে চাও, তাহলে 11 ডিজিটের মধ্যে তুমি 5 ডিজিট জানো, জানো না কয়টা? 6টা। কতবার ফোন করতে হবে? 10 টু দি পাওয়ার 6 বার। এতবার ফোন করলে তুমি কোনো না কোনো বার বুলবুল ভাইকে অবশ্যই খুঁজে বের করতে পারবা, এবং বুলবুল ভাইয়ের কাছে কিন্তু তুমি গণিত প্রাইভেট পড়তে পারবা। তাহলে মূল কথা কি, যে আমাদের টেলিফোন করার উপায় কি 10 টু দি পাওয়ার ডিজিট। কারণ আমি যদি বলতাম চট্টগ্রাম শহরের টেলিফোন নাম্বার 6 অঙ্কের, যাদের মধ্যে প্রথমে এবং শেষে 7 থাকবে। টেলিফোন নাম্বার কয় অঙ্কের বলছি? 6 অঙ্কের। প্রথমে এবং শেষে কি থাকবে? 7। 6 অঙ্কের প্রথমে এবং শেষে কি থাকবে? 7। তুমি প্রথমটাও জানো, শেষটাও জানো, জানো না কয়টা? 4টা। 10 টু দি পাওয়ার কত? 4। টেলিফোন করার উপায় কি 10 টু দি পাওয়ার ডিজিট। আর বিন্যাস সমাবেশে কিন্তু নির্দিষ্ট মানে কি বাদ, যদি কোন ডিজিট তোমার জানা থাকে ওইটা ছাড়া কি বাকিটা হবে তোমার আনসার। তাহলে বাচ্চারা তুমি যদি 17 নাম্বার করতে চাও, 17 নাম্বার সহজ একটা অঙ্ক, বলছে 6 অঙ্কের 10 টু দি পাওয়ার কত? 6। এখন তোমার 10 টু দি পাওয়ার আর, n টু দি পাওয়ার আর, এখানে আর হলো যা অবশ্যই ব্যবহার করতে হবে, আরটা হলো যা অবশ্যই, আরটা হলো যা অবশ্যই ব্যবহার করতে হবে। আরটা কি? যা অবশ্যই ব্যবহার করতে হবে, তাই তো? n টু দি পাওয়ার আর, এন আরটা হলো যা অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। n টু দি পাওয়ার আর হলো যা অবশ্যই ব্যবহার করতে হবে। nটা আমি একটু পরে বলি। আর হলো যা অবশ্যই ব্যবহার করতে হবে, nটা আমি একটু পরে বলতেছি। তুমি মনে করো যে 3 জন, বা এরকম মনে করো যে আজকে ক্লাস শেষে আমি তোমাকে 5টা চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে চিঠিগুলো একটু পোস্ট করে দিও। কারণ তুমি দেখলা যে তোমার বাসার নিচে একটা পোস্ট বক্স, তারপর তোমার মনে করো যে তোমার বাসার 1 কিলোমিটার সামনে একটা পোস্ট বক্স, 5 কিলোমিটার সামনে আরেকটা পোস্ট বক্স। আমি তোমাকে চিঠি দিছি কয়টা? 5টা চিঠি দিছি। এবং এই 5টা চিঠি তুমি যদি তোমার বাসার সামনে যে পোস্ট বক্স এখানে পোস্ট করো, কোনো তো সমস্যা নাই, অবশ্যই কাজ হয়ে গেছে। আর তুমি যদি চাও যে না আমি তোমার বাসার সামনে পোস্ট করবা না, তোমার বাসার যে 1 কিলোমিটার সামনে আরেকটা পোস্ট বক্স, এইখানে তুমি 5টা পোস্ট করবা, তাহলে হবে। তারপর তুমি খেয়াল করে দেখো এখানে পোস্ট বক্স কয়টা? পোস্ট বক্স কয়টা? 3টা। আর চিঠি কয়টা? 5টা। এই 5টা চিঠি কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে, কিন্তু পোস্ট বক্স 3টা কিন্তু তোমার ব্যবহার না করলেও কি চলবে। মনে করো যে তুমি এই 5টা চিঠি এইখানে পোস্ট করলা, এই দুটোতে পোস্ট করলা না, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। তার মানে কি, চিঠি এবং পোস্ট বক্সের মধ্যে চিঠি তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে, পোস্ট বক্স সবগুলো ব্যবহার না করলেও চলবে। আবার মনে করো, এরকম মনে করো, খেয়াল করো, 3 জন প্রার্থী আর 5 জন মনে করো ভোটার। নির্বাচন হচ্ছে 3 জন প্রার্থী 5 জন ভোটার। এবং 5 জন ভোটারই যদি উনাকে ভোট দেয়, উনাদের ভোট দিল না, তাহলে তো কোনো সমস্যা নাই। আবার মনে করো 5 জন ভোটারের 2 জন উনাকে দিল, 3 জন উনাকে দিল না, তাতে তো কোনো সমস্যা নাই। তার মানে এই ভোটার এবং প্রার্থীর মধ্যে ভোটার কিন্তু তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে, প্রার্থী সবগুলা ব্যবহার না করলেও চলবে। তাহলে প্রার্থী এবং ভোটারের মধ্যে তোমার কোনটা অবশ্যই ব্যবহার করতে হবে? ভোটার।
প্রার্থী এবং ভোটারের মধ্যে তোমাকে কোনটা অবশ্যই ব্যবহার করতে হবে? ভোটার। প্রার্থী সবগুলো ব্যবহার না করলেও চলবে। চিঠি এবং পোস্ট বক্সের মধ্যে কোনটা তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে? চিঠি। পোস্ট বক্স সবগুলো ব্যবহার না করলেও চলবে। ঠিক আছে, তার মানে যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা আর এর মান, আর অন্য যেটা সেটা হলো এন এর মান। তাহলে তুমি যদি 18 নম্বর কোশ্চেনটা পড়ো, 18 নম্বর কোশ্চেনটা পড়ো, 3 জন প্রার্থী এবং 5 জন ভোটার, ভোটার অবশ্যই ব্যবহার করতে হবে, এই কারণে এটা আর এর মান। তাহলে এন এর মান কত? 3, আর আর এর মান কত? 5। 3 জন প্রার্থী 5 জন ভোটার, ভোটার অবশ্যই ব্যবহার করতে হবে, এই কারণে ভোটার হলো কার মান? আর এর মান। আর এর মান কত? 5, আর ওই মানটা কার মান? এন এর মান। এটাই তোমার আনসার। প্রার্থী এবং ভোটারের মধ্যে কোনটা অবশ্যই ব্যবহার করতে হবে? ভোটার। যেটা অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হলো আর এর মান। চিঠি এবং পোস্ট বক্সের মধ্যে কোনটা অবশ্যই ব্যবহার করতে হবে? চিঠি। চিঠি হলো আর এর মান, আর পোস্ট বক্স কার মান হবে? এন এর মান। তাহলে বাচ্চারা শীটের বাকি যে অঙ্কগুলো, এমসিকিউ পার্টের বাকি যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো আমরা রিটেন পার্টে আলোচনা করছি। এমসিকিউ পার্টের বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো কিন্তু আমরা রিটেন পার্টে আলোচনা করছি। তার মধ্যে আমাদের এমসিকিউ পার্টের যে অঙ্কগুলো ছিল সবগুলাই শেষ হয়ে গেছে। সমাবেশ, বিন্যাস এবং সমাবেশের মধ্যে বিন্যাসের যে অঙ্কগুলো রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সমাবেশের অঙ্কগুলো রিটেন পার্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। শুনতে পাইছো কথা? বিন্যাস সমাবেশ থেকে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক রিটেন পার্টে থাকতেই পারে, কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে বিন্যাস সমাবেশ আমি 2 ক্লাসে শেষ করলাম। প্রথম ক্লাসে শুধুমাত্র আমি বিন্যাস পড়াইছি, এবং আজকে ক্লাসে শুধুমাত্র আমরা সমাবেশ পড়াইছি। 2 ক্লাসে আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এইখানে তোমার শীটের মধ্যে কুইশন ব্যাংক দিছি, কুইশন ব্যাংকগুলো যে কুইশনগুলো দেওয়া আছে এখানে, এগুলো ঢাকা ভার্সিটি সহ সকল ভার্সিটির প্রশ্ন ব্যাংক। তো অবশ্যই এই কুইশন ব্যাংকগুলো বাসায় সলভ করবা। যদি কেউ কোনো অঙ্ক না পারো অবশ্যই আমাকে ইনবক্স করবা অথবা ফোন করবা, আমি অবশ্যই তোমাকে বোঝাই দেবো। তাহলে বাচ্চারা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা 2 ক্লাসে আমি শেষ করে দিলাম, এবং এই চ্যাপ্টারটা চমৎকার করে বাসায় শেষ করে ফেলো। আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।